আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের আরো একটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের এইচএসসি চলতেছে, তোমাদের অলরেডি ফিজিক্স এক্সামটা শেষ হয়ে গিয়েছে এবং নেক্সট এক্সামটা হচ্ছে কি বলতো, কেমিস্ট্রি। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম। বাট আমরা দেখতে পারতেছি যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে তোমাদের 6 দিন বন্ধ থাকলেও কেমিস্ট্রি সেকেন্ডের আগে তোমাদের কিন্তু কোনো বন্ধ নাই, মাত্র একদিনের বন্ধ। একদিনের মধ্যে কিন্তু কেমিস্ট্রি সেকেন্ডটা রিভিশন দেওয়া কিন্তু একদম কোয়াইট ইম্পসিবল। এই জন্য আমরা কি করতেছি বলতো, যে এই 6 দিনের বন্ধের মধ্যে ফার্স্ট 2 দিন হচ্ছে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার একটু রিভিশন দিয়ে দিব তোমাদের সাথে। ঠিক আছে? সো আমরা ক্লাসটা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। তোমরা এর মধ্যে জয়েন করতে থাকো। আর তোমরা জানাও যে তোমাদের কেমন হচ্ছে এক্সামটা, ফিজিক্স এক্সামটা কেমন হয়েছে, অথবা এর আগের এক্সাম গুলো কেমন হয়েছে কিন্তু জানাতে পারো। আমরা হচ্ছে 2-1 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো। ঠিক আছে? আমি দেখতে পারতেছি কমেন্টে তোমরা হচ্ছে অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম তোমাদের সবাইকে ভাইয়া। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম সবাইকে ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাসটা একটু বড় হবে, তার কারণ বুঝতেই পারতেছো, যেহেতু হচ্ছে আমাদের আজকের টার্গেট হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, 3 এবং 4। তিনটা চ্যাপ্টার হচ্ছে আমরা কি করবো বলতো, একটু রিভিশন দিয়ে ফেলবো। ইম্পর্টেন্ট যে সিকিউ গুলা বা ইম্পর্টেন্ট যে টপিক গুলা তোমার প্রতি বছরই বোর্ডে রিপিট হয়, সেই প্রশ্নগুলো মূলত আমরা কি করবো বলতো আজকে দেখবো। ঠিক আছে? আমরা দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমাদের আছে কি বলতো, অধ্যায় 1, পরিবেশ রসায়ন। অধ্যায় 1, পরিবেশ রসায়ন। সো এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট গ এবং ঘতে আসার মতো যেই টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ফার্স্টে হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে? যেমন টপিক 1, গ্যাস, গ্যাসের সূত্রসমূহ। গ্যাস সূত্রসমূহের মধ্যে কি কি আছে বলতো? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, এবং কি বলতো তোমার হচ্ছে গেলিসকের সূত্র। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা। দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রায় 39 বারের মতো হচ্ছে কি বলতো এখানে বোর্ডে প্রশ্ন চলে আসছে। এখান থেকে তোমার 39 বার বোর্ডে প্রশ্ন চলে আসছে। ঠিক আছে? তারপর যদি দেখি আমরা গ্রাহামের ব্যাপন সূত্র, তারপর তোমার হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার, তারপর ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর গ্যাসের গতিতত্ত্ব, এটা আছে, গতিশক্তি, আরএমএস বেগ। বেসিক্যালি এই টপিক গুলো থেকে প্রতি বছরই কিন্তু তোমার হচ্ছে গ এবং ঘতে প্রশ্ন আসে। গ এবং ঘতে প্রশ্ন আসে। তোমরা যদি হচ্ছে বোর্ডে অ্যান্সার করতে চাও সিকিউ এই চ্যাপ্টার থেকে, পরিবেশ রসায়ন থেকে, তাহলে কি করতে হবে বলতো, এই টপিক গুলাতে যেতে হবে এবং এই টপিক গুলা রিলেটেড যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে হবে। আশা করা যায় যদি বোর্ড প্রশ্নগুলো সলভ করো তাহলে তোমাদের হচ্ছে কমন করে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তারপর তোমাদের আছে হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, এটা আছে। তারপর বাস্তব গ্যাসের বিচ্যুতি কারণ এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ। দেখো বোর্ডে কিন্তু এই টপিক গুলা বারবার আসছে, সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য। যদি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের কথা বলি আমি, ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক তোমার নোট ডাউন করতে পারো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গ্যাস সূত্র সমূহ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর গেলুসেকের সূত্র। এখান থেকে কিন্তু প্রতি বছরই বোর্ডে প্রশ্ন আসে। তারপরে ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, তারপর হচ্ছে তোমার আংশিক চাপের সূত্রটা, তারপর আরএমএস বেগ। ঠিক আছে? সিকিউ এর জন্য হচ্ছে মূলত এই টপিকগুলো ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য মূলত এই টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া লাস্টের দিকে দেখতে পারতেছো না তোমাদের হচ্ছে অম্ল ক্ষার তত্ত্ব, ব্রনস্টেড, লাউরি তত্ত্ব, লুইস তত্ত্ব। এগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ যেমন আসে, ঠিক সেম ভাবে তোমার খতে অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসে। বুঝতে পারছো? তাহলে কিন্তু হচ্ছে আহ ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন থেকে যদি হচ্ছে তোমরা সিকিউ সলভ করতে চাও বা বোর্ডে লিখতে চাও, তাহলে কি কি পড়া লাগবে বললো তো? আবার আমি হচ্ছে রিমাইন্ড করতেছি। ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস সূত্র সমূহ পড়তে হবে। ঠিক আছে? গ্যাস সূত্র সমূহ পড়তে হবে, এগুলোর যে ম্যাথ গুলা সলভ করতে হবে। কোত্থেকে সলভ করবা? টেস্ট পেপার থেকে সলভ করবা। তারপর আজকে কিন্তু হচ্ছে আমরা কি করবো বলতো, বোর্ড প্রশ্ন সলভ করব, বা বোর্ডে এই টপিক গুলো থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব। সো আমাদের সাথে ক্লাসটা ফলো করতে পারো এবং ক্লাসের পরে চাইলে কি বলতো টেস্ট পেপার থেকে দেখতে পারো বা যে কোনো প্র্যাকটিস ম্যাটেরিয়াল থেকে সলভ করলেই হবে। ঠিক আছে? তারপর গ্রাহামের ব্যাপন সূত্রটা আছে, তারপর ডাল্টনের আংশিক চাপ সূত্র, আর এম এস বেগ। এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট।
ঠিক আছে। আচ্ছা, তোমরা কমেন্টও অনেকে আছে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছো। আচ্ছা, তোমরা অনেকে হচ্ছে ফিজিক্স নিয়ে এখনো প্রশ্ন করতেছো, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে একটা ভালো লক্ষণ না, ঠিক আছে। তার কারণ তোমাদের কিন্তু ফিজিক্স এক্সামটা শেষ হয়ে গেছে, এক্সামটা শেষ হয়ে গেছে, ভালো এক্সাম দিছো অথবা খারাপ এক্সাম দিছো, এখন কিন্তু তুমি কিছু করতে পারবে না। এখন কি তুমি যদি হচ্ছে বারবার অনেক কিছু বলো যে ভাই আমার এক্সাম খারাপ হয়েছে, আমি কি করবো, কান্নাকাটি করো, লাভ নাই কিন্তু, ঠিক আছে। সো ফিজিক্স এক্সাম শেষ হয়ে গেছে, শেষ, এখন ওটা নিয়ে আর কোনো মাথা খারাপ করা যাবে না। সামনে কেমিস্ট্রি এক্সাম আছে, তারপর হচ্ছে বায়োলজি আছে, ম্যাথ আছে, সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, ঠিক আছে। সো ফিজিক্স নিয়ে আমাদের আর কোনো টেনশন করা যাবে না। আচ্ছা, সো আমরা হচ্ছে দেখি তাহলে গ ঘর জন্য ইম্পর্টেন্ট টপিক, তারপর তোমার আসে হচ্ছে জ্ঞানমূলক, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে যেহেতু সিকিউ, সিকিউ এর তোমরা কত জ্ঞানমূলক প্রশ্ন আসবে, ইম্পর্টেন্ট যে টপিক গুলা বা যেই প্রশ্নগুলা জ্ঞানমূলকে আসে, যেমন কি বলতো, এসটিপি এসএটিপি থেকে তোমরা দেখবা বোর্ড প্রশ্ন খুললেই দেখবা প্রায় বছর এখান থেকে প্রশ্ন আসে যে এসটিপি এসএটিপি সংজ্ঞা কি, এসএটিপি কি, এসটিপি কি, বা পরম শূন্য তাপমাত্রা, তারপর কি বলতো আদর্শ বাস্তব গ্যাস, আরএমএস বেগ, সিএফসি। সো এই জিনিসগুলো থেকে বলতো তোমার জ্ঞানমূলকে প্রশ্ন আসে। তোমাদের সবাইকে হচ্ছে স্লাইডটা দিয়ে দিব ইনশাল্লাহ, কিন্তু তোমাদের যেটা করতে হবে, তোমরা যদি হচ্ছে ভিডিওটা শেয়ার করে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে ক্লাস শেষে আমি জাস্ট হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করে যারা যারা শেয়ার করছে তাদের ইনবক্সে পাঠিয়ে দিব, ঠিক আছে, এই স্লাইডটা আমি পাঠিয়ে দিব। সো তোমার যদি হচ্ছে চাও যে আমি তোমাকে ইনবক্সে এই স্লাইডটা পাঠিয়ে দিই, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখতে হবে। আর আদারওয়াইজ হয়তো আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি, দেখা যাক এটা, ঠিক আছে। সো তোমাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমার যদি হচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখো, তাহলে কিন্তু কোনো ওয়েট করতে হবে না, তোমাকে জাস্ট আমি ক্লাসটা শেষ হলেই তোমাকে আমি ইনবক্সে দিয়ে 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 দিব, ঠিক আছে। সো তোমাদের জন্য হচ্ছে আমরা রেডি করতেছি হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের, ঠিক আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক একটা সাজেশন শিট, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের সাজেশন শিট। ওই সাজেশন শিটের মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, তোমাদের সিলেবাসে যেগুলো আছে সবগুলা তোমার হচ্ছে কি বলতো ক এবং খ, ইম্পর্টেন্ট ক এবং খ কিন্তু আমি কভার করেছি। তো তোমরা হচ্ছে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ ওটা পেয়ে যাবে, ঠিক আছে, দু একদিনের মধ্যে হচ্ছে ইনশাল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, সো হচ্ছে আমরা আহ ঢুকে পড়ি ক্লাসের মধ্যে ডিরেক্টলি, আমরা টপিকের মধ্যে ঢুকে পড়ি, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল চলে আসছে তোমার কি বলতো, ফার্স্ট টপিকের নাম কি বলতো, বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি জিনিস just মাথায় রাখলেই হবে যে বয়েলের সূত্র কোনটা বলতো, বেসিক্যালি যে যদি তাপমাত্রা স্থির থাকে, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কি বলতো গ্যাসের ভলিউম এবং প্রেসারের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হয়, এবং এটাই কি বলতো তোমার বয়েলের সূত্র। এটা কি বলতো বল তোমার বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র থেকে তোমার কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট ফর্মুলা মাথায় রাখতে হবে অবশ্যই। তো যদি পি প্রপোর্শনাল টু ভি প্রপোর্শনাল টু 1/p হয়, তো সেখান থেকে আমরা কি পাই বলতো যে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p। তো সেখান থেকে আমরা কি পাই, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়াল টু কি বলতো কনস্ট্যান্ট। সো এখান থেকে কিন্তু অনেকগুলো ম্যাথ আসে বোর্ডের মধ্যে, তোমাদের হচ্ছে ম্যাথ আসে, তোমার কলেজেও দেখছো এখানে তোমার হচ্ছে ম্যাথ আসে। এছাড়া এমসিকিউ এর জন্য তোমার কিছু হচ্ছে পড়া লাগবে, হচ্ছে কিছু গ্রাফ দেখা লাগবে, ঠিক আছে, কিছু গ্রাফ দেখা লাগবে। তারপর তোমাকে প্রশ্ন আসতে পারে যে কোনটা ভি বনাম পি গ্রাফ, কোনটা ভি বনাম পি গ্রাফ, অথবা কোনটা ভি বনাম 1/p গ্রাফ, অথবা তোমার আসতে পারে যে কোনটা পিভি বনাম পি গ্রাফ। সো এই গ্রাফগুলো একটু ভালোভাবে বুঝতে হবে এবং কেন আসছে সেটা কি তো আমাদের হচ্ছে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে আমরা জিনিসটা অ্যান্সার করতে পারবো না। এটা বেসিক্যালি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বাট তোমার কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য কিন্তু তোমাদের সিকিউ এর জন্য জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো বয়লের সূত্র বেসিক এতটুকুই ছিল। এখন আমরা দেখি যে একটা সিকিউ সলভ করি। সিকিউ এর মধ্যে গতে প্রশ্ন আসছে যে উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করো। উদ্দীপক থেকে কি করতে হবে বলতো, তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে বলছে। এই গ্রাফটা কিসের বলতো, আয়তন ভলিউম বনাম প্রেসারের গ্রাফ, ভলিউম বনাম প্রেসারের গ্রাফ। তো দেখতে পারতেছি, ছবি দেখে বুঝতে পারতেছি এটা কিসের বলতো, তোমার বয়েলের সূত্র অনুসরণ করতেছে। তার কারণ এখানে কি বলতো তোমার তাপমাত্রা স্থির আছে, এখানে তোমার কি বলতো তাপমাত্রাটা স্থির আছে। তো তোমাকে এখান থেকে বলছে এক্স এর মান নির্ণয় করতে, কি বলছে বলতো তোমাকে এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে। সো আমরা দেখি এখানে এক্স এর মান কিভাবে পেতে পারি আমরা। এক্স কি বলতো তোমার, এক্স কি তোমার প্রেসার না, এক্স তোমার কি বলতো প্রেসার। যখন তোমার আয়তন 100 সেন্টিমিটার কিউব, যখন আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, তখন ওই গ্যাসটার প্রেসারের ভ্যালু এক্স হবে। সো আমরা দেখছি অলরেডি যে বয়েলের সূত্র অনুসারে তোমার কি কনস্ট্যান্ট থাকে বলতো, যে P1 V1 is equal to P2 V2, P1 V1 is equal to P2 V2। যদি দেখি আমরা এখানে প্রেসার কত বলতো, ফার্স্টে তোমার প্রেসার ছিল হচ্ছে 2 atm,
দুই এটিএম, যখন দুই এটিএম প্রেসার তখন ভলিউম কত বলতো? 50 সেন্টিমিটার কিউব না, 50 সেন্টিমিটার কিউব। আর যখন প্রেসার এক্স তখন আর ভলিউম কত বলতো? 100। সো 2 × 50 = x × 100। তো এখান থেকে আমরা কি পাই বলতো? এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। এবং এখানে এক্স এর ভ্যালু কি আসবে বলতো? 1 ATM। এক্স এর ভ্যালু কি আসবে বলতো? 1 ATM। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? আমাকে কমেন্টে জানাও। আর তোমরা যখন সিকিউ একটা সলভ করবো, তোমাদের কাজ হচ্ছে আমার আগে তোমরা সিকিউটা সলভ করবা এবং সলভ করে আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে দিবা, ঠিক আছে। তার কারণ তোমাদের হচ্ছে কি রিভিশন ক্লাস, তোমরা কিন্তু হচ্ছে আমাদের শিখতেছো না, আজকে কিন্তু শেখার জন্য আসো নাই। আজকে বেসিক্যালি যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলা সেটা খালি আমার কাছ থেকে একটু জেনে নিবা, ঠিক আছে, এবং আমার সাথে রিভিশন দিয়ে ফেলবা। সো যখন প্রশ্ন দেখাবো, ফার্স্ট অফ অল তোমার নিজেরা ট্রাই করবা করার জন্য। যদি করতে পারো কমেন্ট বক্সে দিবা, আর যদি করতে না পারো সেটাও জানাবা, আমি তোমাদের করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো সিকিউ 1 সলভ। যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, সো এখানে কি বলছে? একটি গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ এবং আয়তন হচ্ছে নিম্নরূপ। তোমাকে চাপ এবং আয়তনের একটা টেবিল দেওয়া আছে, এবং এখানে বলা হয়েছে যে উদ্দীপকের উল্লেখিত গ্যাসটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করবে, গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। সবাই লিখো কোন সূত্র ইয়াটা সমর্থন করবে, সবাই লিখে ফেলো, ঠিক আছে। মিনওয়েল আমরা দেখি সলভ করার ট্রাই করি, ঠিক আছে। সো দেখো, খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে এই জায়গাটাতে। তাপমাত্রা কি বলেছে বলতো? এখানে 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিক্স করে দিয়েছে। অর্থাৎ এখানে কি বলতো তোমার তাপমাত্রা ফিক্স, এখানে তোমার কি বলতো তাপমাত্রা ফিক্স। আর আমরা কি জানি, যদি তাপমাত্রা ফিক্স থাকে, এবং তোমার কি বলতো প্রেসার এবং ভলিউম চেঞ্জ হচ্ছে, এটা কোন ফর্মুলা? এবং আমরা জানি এটা কি বলতো তোমার বয়েলের সূত্র, বয়েলের সূত্র। এখন আমরা জানলেই তো হবে না, এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে না। এখানে তো ডাটা দেওয়া আছে, সেই ডাটা থেকে তোমাকে এটা প্রুফ করতে হবে। প্রুফ না করলে কিন্তু তোমার হচ্ছে হবে না। তো কেমনে প্রুফ করবো বলো তো? এখন দেখি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। এখানে দেখো, ফার্স্ট কলামটা খেয়াল করি, এখানে কত? প্রেসার হচ্ছে 0.35 এবং আয়তন হচ্ছে 3.80। তো সেখানে P1 V1 এর ভ্যালু কত? খেয়াল করো তো, 0.35 ইন্টু 3.80, 3.80, এটার ভ্যালু কত বলো তো? 0.35 ইন্টু 3.80, এবং এইটার ভ্যালু হচ্ছে 1.33 এর সমান, 1.33 এর সমান। সেকেন্ড রো থেকে কি পাচ্ছি বলতো? P2 V2, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 0.5 ইন্টু 2.66, 2.66। খেয়াল করে দেখো, এইটার ভ্যালু হচ্ছে 1.33 এর সমান, 1.33 এর সমান। এমন ভাবে তোমরা প্রতিটার ক্ষেত্রে P3 V3 দেখাও, অথবা P4 V4 দেখাও, দেখতে পারবা সবগুলার ভ্যালু কার সমান হয়েছে বলতো? 1.33। অর্থাৎ, আর আমরা কি জানি বলতো? বয়েলের সূত্র অনুসারে কি বলতো P1 V1 এর ভ্যালু অলওয়েজ কি থাকে বলতো তোমার? কনস্ট্যান্ট থাকে। এখানে কনস্ট্যান্ট আছে না, সো ইট প্রুভস দ্যাট এই গ্যাসটা তোমার বয়েলের সূত্র মেনে চলে, তো তোমরা কি করবে বলতো? ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে দেখাবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে P1 V1 এর ভ্যালু, এই যে ফার্স্ট রো থেকে দেখাবা যে P1 V1 এর ভ্যালু কত, P2 V2 এর ভ্যালু কত, P3 V3 এর ভ্যালু কত, P4 V4 এর ভ্যালু কত। সবগুলো ভ্যালু কি সমান হচ্ছে, সুতরাং এটা কি বলতো বয়েলের সূত্র অনুসরণ করব, ঠিক আছে। যাচ্ছি পরেরটাতে, ঠিক আছে। সো এর পরের প্রশ্নটা কি বলছে? একটা গ্রাফ দিয়েছে, গ্রাফটা কি বলছে বলতো? ভি বনাম 1/P, ভি বনাম 1/P। সো তোমাদের বলছিলাম, শুরুতেই বলছিলাম যে এই বয়েলের ফর্মুলার ক্ষেত্রে এই গ্রাফগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তিনটা গ্রাফ দেখাইছিলাম, একটু আবার রিমাইন্ড করে দেখাচ্ছি। তিনটা গ্রাফ, একটা কি বলতো তোমার পি বনাম ভি গ্রাফ, একটা কি পি বনাম ভি গ্রাফ, একটা ভি বনাম 1/P গ্রাফ, এবং আরেকটা কি বলতো পিভি বনাম পি গ্রাফ। গ্রাফ তিনটা খেয়াল করছো? একটার মধ্যে তোমার ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, আরেকটার মধ্যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/P, আরেকটাতে কি বলতো পিভি আর পি, পি গ্রাফের মধ্যে পিভি লাইনটা কনস্ট্যান্ট হবে। সো ছবি দেখে বলো তো, ছবি দেখে বলো এইটা কিন্তু বয়লের সূত্র অনুসারে অনুসরণ করতেছে না, এই গ্রাফটাকে অনুসরণ করতেছে না, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার হচ্ছে বয়লের সূত্রটাই অনুসরণ করতেছে। সো প্রশ্নটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে
নিম্ন লেখচিত্র 2 নং সমর্থিত সূত্র কিভাবে ভূমিকা রাখে? সো আমরা কি জানি বলতো? তোমার বয়েলের সূত্র অনুসারে আমরা জানি, সরি, হ্যাঁ, বয়েলের সূত্র অনুসারে আমরা জানি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, P2 V2, অর্থাৎ গ্যাসের প্রেসার এবং ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যত বেশি প্রেসার বাড়বে, যত বেশি প্রেসার তত কি হবে তোমার বলতো? ভলিউমটা তত বেশি কমবে। প্রেসার যত বাড়বে তোমার কি ভলিউম তত বেশি কমবে। সো যখন সিলিন্ডারের ক্ষেত্রে একটা কি থাকে বলতো? ক্যাপাসিটি থাকে না, যে ম্যাক্সিমাম এত চাপ সে সহ্য করতে পারে। মনে করো তোমার হচ্ছে 10 ATM সে ম্যাক্সিমাম চাপ সহ্য করতে পারে। সো মনে করো এটা হচ্ছে এই সিলিন্ডারটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। সো আমি যদি তোমার ভলিউম কমাতে কমাতে আমি যদি হচ্ছে প্রেসার বাড়াতে থাকি, তাহলে এমন অবস্থা যদি হয় যে তোমার সিলিন্ডারটার ভেতরের প্রেসার 10 ATM এর বেশি হয়ে গেছে, তখন সিলিন্ডারটা টিকবে বলতো? সিলিন্ডার কিন্তু তখন আর টিকবে না, সিলিন্ডারটা ফেটে যাবে বা বিস্ফোরিত হয়ে যাবে। সো এজন্য কি লিখতে পারি বলতো? গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে তোমার 2 নং সমর্থিত সূত্র বা বয়েলের সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। বুঝা গেছে? তো তোমরা কি করবে বলতো? ফার্স্ট অফ অল বয়েলের সূত্র একটু এক্সপ্লেনেশন দিবা যে বয়েলের সূত্রটা কি, বয়েলের সূত্র অনুসারে P1 V1 কি জিনিস বা কেমন জিনিসটা আসছে, একটু এটা দেখাবা। তারপর কি লিখবা বলতো? আমার মতো দেখাবে ভাবে করে, যে যদি প্রেসার বাড়ে তত কি হবে তোমার বলতো? ভলিউমটা আস্তে আস্তে কমবে, বা ভলিউম যত কমবে তত কি হবে বলতো? তোমার প্রেসার তত বাড়বে। সো যদি হচ্ছে আমরা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ভলিউম যত বেশি কমাতে থাকবো প্রেসার বাড়বে, আর প্রেসার যদি তোমার থ্রেশহোল্ড লিমিটটাকে এক্সিড করে যায় তখন তোমার কি হবে বলতো? সিলিন্ডারটা বিস্ফোরিত হবে এবং দুর্ঘটনা ঘটবে। সো যদি দুর্ঘটনা না ঘটাতে চাই তাহলে কি করতে হবে আমাকে? যে গ্যাসটার সিলিন্ডারটার ভলিউম আমাকে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের মধ্যে রাখতে হবে। বুঝা গেছে? আচ্ছা, সো এতটুকুই। তারপর যাচ্ছি হচ্ছে পরেরটাতে। আচ্ছা, চার্লসের ফর্মুলা সবাই লিখো তো। চার্লসের সূত্রটা কি? সবাই কমেন্টে লিখো, চার্লসের সূত্রটা কি আমাকে একটু লিখে জানাও। চার্লসের সূত্রটা কি সবাই হচ্ছে আমাকে একটু জানাও কমেন্টে। বিজ্ঞানী চার্লসের ফর্মুলা খেয়াল নাই তোমাদের? ভুলে গেছো? চার্লসের ফর্মুলাটা কি? যখন প্রেসার ফিক্স থাকবে, যখন নির্দিষ্ট প্রেসারে বা নির্দিষ্ট চাপে গ্যাসের ভলিউম এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক আছে, এবং সম্পর্কটা কি বলতো? সম্পর্কটা হচ্ছে তোমার ভি ইজ প্রপোর্শনাল টু টি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। সো একই বয়েলের মতো তোমার কি বলতো? এখানেও তোমার গ্রাফ আছে, কতগুলো ইম্পর্টেন্ট গ্রাফ আছে। সো গ্রাফগুলো কিরকম হইতে পারে? তোমার একটা হইতে পারে ভি বনাম টি গ্রাফ, ভি বনাম টি গ্রাফ, এবং এই গ্রাফটা কি হবে বলতো? এই গ্রাফটা হচ্ছে তোমার কি বলতো? একদম প্রপোর্শনাল হবে। প্রপোর্শনাল মানে কি? একটা সরল রেখা হবে, একটা সরল রেখা হবে। তো এখানে তোমার আরেকটা এমসিকিউ তে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে ভি বনাম টি গ্রাফে, ভি বনাম টি গ্রাফ যদি আমি আঁকলাম, এটা মনে করো ভি বনাম টি গ্রাফ, এটা মনে করো প্রেসার P1, এটা হচ্ছে মনে করো প্রেসার P1, এটা প্রেসার P2, আর এটা মনে করো প্রেসার P3। তো প্রশ্ন করতে পারে এখানে P1 P2 এবং P3 এর মধ্যে কোন প্রেসারটা বেশি আর কোন প্রেসারটা কম। ঠিক আছে? সো এমসিকিউ তে যখন হচ্ছে আমরা ফাইনাল এফআরএল এ যাব তখন কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা সলভ করব। আপাতত যেহেতু সিকিউ আছে ফোকাস করতেছি, সো আমরা হচ্ছে এটা সলভ করব না, বাট তোমাদের কিন্তু জানা লাগবে, তোমরা কিন্তু জানা উচিত যে কিভাবে করে হচ্ছে এখান থেকে P1 P2 এবং P3 এর মধ্যে রিলেশনটা বের করতে হবে। ঠিক আছে? চার্লসের ফর্মুলা হচ্ছে এটা। তো চলে যাই এটার ম্যাথের মধ্যে, এটার ম্যাথের মধ্যে হচ্ছে আমরা চলে যাই। তো প্রশ্ন কি বলছে? উদ্দীপকের 1 নং লেখচিত্র গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে প্রমাণ করে দেখাও। একটু কি আমরা প্রমাণ করছিলাম না যে বয়েলের সূত্র অনুসরণ করে? ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রে প্রমাণ করতে হবে কি বলতো তোমার? যে এটা হচ্ছে চার্লসের সূত্রকে সমর্থন করে। কেমনে করে দেখাবা? আগেরটার মতোই, ঠিক আছে? আগেরটার মধ্যে তো টেবিলে দেওয়া ছিল আর এটার মধ্যে গ্রাফে দেওয়া আছে, এতটুকুই পার্থক্য। আগেরটার মধ্যে টেবিলে দেওয়া ছিল আর এখানে গ্রাফে দেওয়া আছে। তো ছবি থেকে কি দেখতে পারতেছি বলতো আমাকে? ছবি থেকে আমরা দেখতে পারতেছি যে এইটা কি বলতো? তোমার ভলিউম, ভলিউম বনাম টেম্পারেচার, ভলিউম বনাম টেম্পারেচার গ্রাফ, এবং এই গ্রাফটার মধ্যে কি বলতো? একটা তোমার মূল বিন্দুগামী সরলরেখা দেখতে পারতেছি। তার মানে এটা কি বলতো? তোমার আমরা জানি কি যে তোমার যদি টি প্রপোর্শনাল টু ভি হয় তাহলে সেটা কি বলতো? চার্লসের সূত্র। তাহলে সেটা কি বলতো? তোমার
বিজ্ঞানী চার্লসের সূত্র। এখন তুমি এটা প্রুফ করবা কেমনে? চার্লসের সূত্র প্রুফ করবা কেমনে? আগের মতোই, যদি ভি প্রপোর্শনাল টু টি হয়, আমাকে বলো তো, যদি ভি প্রপোর্শনাল টু টি হয় তাহলে কি ভি ইজ ইকুয়াল টু কেটি হয় না? ভি ইজ ইকুয়াল টু কেটি, তার মানে কি ভি বাই টি, ভি বাই টি ইজ ইকুয়াল টু কি বলতো, একটা কনস্ট্যান্ট হবে না? ভি বাই টি একটা কি হবে? কনস্ট্যান্ট। সো যদি তোমার হচ্ছে প্রেসার চেঞ্জ হয় তাহলে কি ভলিউম এবং টেম্পারেচার চেঞ্জ হবে, ভি 1 বাই টি 1 থেকে তোমার ভি 2 বাই টি 2 হতে পারে, অথবা আরো চেঞ্জ করলে এখানে ভি 3 বাই টি 3 হতে পারে। সো তুমি দেখাইতে হবে কি বলতো, ফার্স্ট অফ অল যখন আয়তন 2 সেন্টিমিটার কিউব, তখন কি তাপমাত্রা তোমার কি বলতো 50। সো তখন তুমি দেখাবা যে 2/50 ইজ ইকুয়াল টু, যখন তোমার ভলিউম 4 সেন্টিমিটার কিউব তখন তাপমাত্রা হচ্ছে 100। সো এভাবে করে দেখাইতে হবে যে 4/100, বাকিগুলো আমরা করে দেখাইতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি কি বলতো, সবগুলোর ক্ষেত্রে কি রেশিও কি সেম না? রেশিও সেম মানে কি কে মানে কি কনস্ট্যান্ট না? যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি এটা তোমার চার্লসের ফর্মুলাটাকে অনুসরণ করতেছে। চার্লসের ফর্মুলাটা কি করতেছে বলতো, তোমার এখানে অনুসরণ করতেছে। বুঝে গেছে? সবাই জানাও, সবাই বুঝতে পারতেছো কিনা আমাকে জানাও, ঠিক আছে? সবাই বুঝতে পারতেছো কিনা আমাকে হচ্ছে কমেন্টে জানাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট টপিক কি বলতো, তোমার বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তো এতক্ষণ আমরা দেখছি কি বয়েলের সূত্রটা কি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। আর চার্লসে কি দেখছি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এই দুইটা থেকে যদি আমি দেখি ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি, এবং এটাই কি বলতো তোমার হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তো এখান থেকে আমরা কি দেখি বলতো, যদি আমি প্রপোর্শনালটা উঠাই দেই তাহলে কি হবে, v is equal to k into t by p। আর এখান থেকে এক লাইন যদি আমরা আগে যাই তো pv by t is equal to constant। তো বেসিক্যালি এটাই কি বলতো, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আসছে। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আসছে। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি হচ্ছে গে লুসাকের সূত্র। বিজ্ঞানী গে লুসাকের সূত্র। তোমরা হচ্ছে কমেন্টে লিখো, তোমরা কিন্তু কমেন্টে লিখতেছো না। তুমি প্রশ্ন করছিলাম আগে, তুমি সেটা লিখতেছো না। এখন লিখো গে লুসাকের সূত্র কোনটা। ঠিক আছে, হ্যাঁ, নাইস। পুষ্পিতা ঘোষ আনসার লিখছো, যে সমন্বয় সূত্রটা লিখছো। এখন তোমরা হচ্ছে গেলুসকের সূত্রটা লিখো সবাই। বলো, গেলুসকের ফর্মুলার মধ্যে কি বলা হয়েছে, যে যদি ভলিউম ফিক্স থাকে, যদি ভলিউম ফিক্স থাকে তাহলে গ্যাসের প্রেসার এবং গ্যাসের টেম্পারেচারের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি, পি ইজ প্রপোর্শনাল টু টি। পি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গ্যাসের চাপ তোমার তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়াবা প্রেসার তত বাড়বে, যদি তোমার কি বলতো ভলিউমটা ফিক্স থাকে, যদি তোমার ভলিউমটা ফিক্স থাকে। বুঝা গেছে? তো তার মানে কি, এখান থেকে আমরা কি পাই যে P1/P2 ইজ ইকুয়াল টু T1/T2। এগেইন এটারও তোমার গ্রাফ আমি আর যদি আঁকি, যে গ্রাফটা কেমন হবে, এখানে যদি P/T গ্রাফ, একটা তোমরা কি মূল বিন্দুগামী সরলরেখা পাবো, মূল বিন্দুগামী সরলরেখা পাবো। আর যদি হচ্ছে আমি P/T গ্রাফে বিভিন্ন ভলিউমের জন্য, মনে করি এটা V1 এর জন্য, এটা V2 এর জন্য, এটা V3 এর জন্য, V1 V2 V3, আমরা কম্পারিজন করতে পারবো যে এখানে তিনটা ভলিউমের মধ্যে তোমার কোন ভলিউমটা বেশি, কোন ভলিউমটা কম। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা সলভ করি, ম্যাথ সলভ করি। আমরা কি বলতে বলো তো, উদ্দীপকের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ের তুলনা করো। উদ্দীপকের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ের তুলনা করো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল, এই যে দেখতে পাচ্ছি এই গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? শুরুতে দেখে ফেলছি না আমরা, বয়েলের সূত্র দেখে ফেলছি না আমরা, বয়েলের সূত্রের মধ্যে কিন্তু দেখে ফেলছি। তার মানে কি চিত্র 1 কোনটা ডিনোট করে বলো তো, বয়েলের সূত্র, বয়েলের সূত্র। আর এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিসের বলো তো, তোমার প্রেসার ভার্সেস টেম্পারেচার। প্রেসার ভার্সেস টেম্পারেচার যখন কি বলতো তোমার ভলিউমটা কনস্ট্যান্ট আছে, তাহলে এটা কোন সূত্র, এটা তোমার হচ্ছে গে লুসাকের সূত্র। গে লুসাকের সূত্র, গে লুসাকের সূত্র। তাহলে তোমাকে কি করতে হবে বলতো, তোমাকে
এই দুটার মধ্যে কম্পারিজন করতে হবে, বয়েলের সূত্র ভার্সেস গেলুসাকের সূত্র। তুমি কি কম্পারিজন করতে পারো বলো তো? আমরা জানি কি যে বয়েলের সূত্রের মধ্যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, যখন কি বলতো তোমার তাপমাত্রা ফিক্স থাকে। আর গেলুসাকের সূত্রের মধ্যে কি বলতো তোমার ভলিউমটা ফিক্স থাকে। ঠিক আছে, তো এটা তুমি লিখতে পারো, এক্সপ্যান্ড করতে পারো। অথবা তোমার হচ্ছে এই ম্যাটারের মধ্যে যেমন করছিলা, যে তুমি দেখাইছিলা বিভিন্ন পয়েন্টের জন্য, যেমন এই পয়েন্টের জন্য যখন তোমার ভলিউম 100 সেন্টিমিটার কিউব, তখন প্রেশার হচ্ছে 1 atm, যখন তোমার আয়তন 50, তখন কি চাপ 2 atm। সো তুমি এখানে দেখাবা P1 V1 কনস্ট্যান্ট থাকতেছে। আর এটার মধ্যে কি দেখাবা বলতো তোমার P/T, P/T, সো এটা কি থাকতেছে বলতো কনস্ট্যান্ট থাকতেছে। ঠিক আছে, সো এবার করে দেখাইলে হচ্ছে আমাদের ইনশাআল্লাহ এখানে ঘতে আমরা ফুল মার্কস পাবো, ঘতে আমরা ফুল মার্কস পাবো। ঠিক আছে, আচ্ছা যাচ্ছি পরেরটাতে, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, তো গ্রাহামের ব্যাপন সূত্রের মধ্যে কি বলছে বলতো, যে যদি তোমার হচ্ছে কোন একটা পাত্রের মধ্যে, যদি একটা পাত্রের মধ্যে মাল্টিপল গ্যাস থাকে, মনে করো এটা হচ্ছে গ্যাস এ, এই গ্যাসটা হচ্ছে বি, এই গ্যাসের তোমার হচ্ছে আণবিক ভর এম এ, এই গ্যাসের আণবিক ভর মনে হচ্ছে এম বি। যদি দুইটা গ্যাসই তোমার ব্যাপিত হওয়া শুরু করে, যদি কি হয় বলতো দুইটা গ্যাসই ব্যাপিত হওয়া শুরু করে, এখন কোন গ্যাসটা বেশি ব্যাপিত হবে বা বেশি তোমার স্পিডে ব্যাপিত হবে, সেটা তোমার কি বলতো আমরা তুলনা করতে পারি কার মাধ্যমে? গ্রাহামের ব্যাপন সূত্রের মাধ্যমে। এই সূত্রের মধ্যে কি বলা হয়েছে যে কোন গ্যাসের ব্যাপন হার তার তোমার কি বলতো আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক, এটাকে এক্সটেন্ড করে লিখতে পারি 1/√d। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে তোমাদের হচ্ছে বোর্ডে প্রশ্ন আসে, এখান থেকে তোমার কি বলতো বোর্ডে প্রশ্ন আসে। যেমন এইখানে একটা প্রশ্ন আছে, যেমন CQ1 দেখতে পারতো একটা প্রশ্ন আছে, কি বলছে বলতো, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড এখানে এ গ্যাস উৎপন্ন হয়েছে। ফার্স্ট অফ অল ফার্স্ট ইকুয়েশন ছিল এটা, আর সেকেন্ড ইকুয়েশন কি CaCOH প্লাস PCl5 CH3Cl POCl3 প্লাস বি গ্যাস। তোমাকে বলছে যে এ প্রান্তে এ গ্যাসকে ছেড়ে দিছি আর বি প্রান্তে বি গ্যাসকে ছেড়ে দিছি, তাহলে কি হবে বলতো, এ গ্যাসটা এই প্রান্ত থেকে এই দিকে যাবে আর বি গ্যাসটা এই প্রান্ত থেকে এই দিকে যাবে। ফলে তারা মাঝামাঝি কোন একটা প্রান্তে মিলিত হবে, হয় এরকম কোন একটা জায়গায়, নয় এরকম কোন একটা জায়গায়, নাহলে এরকম কোন একটা জায়গায়। ওকে প্রশ্নের মধ্যে বলছে যে উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্বে মিলিত হবে, কত দূরত্বে মিলিত হবে। ঠিক আছে, সো তাহলে আমরা হচ্ছে দেখি কি করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে ইকুয়েশনটা ফুলফিল করতে হবে, ইকুয়েশনটা ফুলফিল করতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়ায় কি গ্যাস উৎপন্ন হয় বলতো, এখানে NH3 গ্যাস উৎপন্ন হয়। আর এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বলতো, HCl গ্যাস উৎপন্ন হবে। তাহলে দেখো কত দূরে মিলিত হবে, তো ফর্মুলা ইউজ করি, আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। আর আর মানে কি বলতো, আর মানে কি বেগ না, বেগ মানে কি V/T, আর ভি মানে কি S/T। সো বেসিক্যালি তোমার হচ্ছে যদি ধরি যে এটা তোমার হচ্ছে এক্স দূরত্বে মিলিত হবে, এই প্রান্ত থেকে এক্স দূরত্বে মিলিত হবে, তাহলে এই প্রান্ত থেকে কত দূরত্বে মিলিত হবে বলতো, 70 - x মিটার দূরত্বে মিলিত হবে। সো তাহলে দেখি S is proportional to 1/√m। তাহলে এখান থেকে আমরা কি পাই বলতো, S1/S2 is equal to √m2/m1। এখানে S1 এর ভ্যালু কি বলতো x, এটার ভ্যালু কি 70 - x ডিভাইডেড বাই √m2। m2 মানে কি, m2 মানে হচ্ছে বি গ্যাস বা HCl এর ভর কত 36.5। আর এখানে কি বলতো অ্যামোনিয়া বা 17। তো এই ইকুয়েশন সলভ করলে, এই ইকুয়েশনটা সলভ করলে কার ভ্যালু পাবো বলতো, এক্স এর ভ্যালুটা পাবো আমরা, এক্স এর ভ্যালুটা আমরা হচ্ছে পাবো। এক্স এর ভ্যালুটা কি বলতো তোমার, পরস্পর কত দূরত্বে মিলিত হবে, পরস্পর কত দূরত্বে মিলিত হবে। বুঝা গেছে? সবাইকে বুঝতে পারতেছো কিনা জানাও তো আমাকে একটু, সবাইকে বুঝতে পারতেছো কিনা ম্যাথ গুলা আমাকে একটু জানাও। ঠিক আছে, সবাই একটু জানাও আমাকে, ফিডব্যাক দাও। আর তোমার হচ্ছে একটু আমাকে জানাও মাঝে মাঝে ক্লাসে, যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো সে কিউ 2 নাম্বারে চলে যাচ্ছি আমরা। কি বলছে,
এর অবস্থান এক্স এবং ওয়াই প্রান্তের কোনটির নিকট হবে তা যৌক্তিক ব্যাখ্যা দাও। তা যৌক্তিক ব্যাখ্যা দাও। তো আগের প্রশ্নটাই, এখানে একটু তোমাকে কি বলতো, অ্যানালিটিক্যাল অ্যান্সার দিতে হবে। অ্যানালিটিক্যাল অ্যান্সার দিতে হবে। অ্যামোনিয়া এবং এখানে কি বলতো HCl, দুইটা গ্যাস এখানে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, দুই প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন করছে যে এই দুইটা গ্যাসে মিলিত হবে, কোন দিকে মিলিত হবে? সেটা কি তোমার এক্স এর দিকে মিলিত হবে নাকি ওয়াই এর দিকে মিলিত হবে? এক্স এর দিকে মিলিত হবে নাকি বলতো ওয়াই এর দিকে মিলিত হবে? সো আমরা কি জানি বলতো, তোমার আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। তাহলে কি রেট বেশি হবে? রেট বেশি হবে যদি কি হয় বলতো, তোমার তোমার যত ভর কম হবে, আণবিক ভর যত কম হবে, তত সেটা কি বলতো স্পিডে ছুটবে। এটা কিন্তু আমরা রিজাল্ট করতে পারি, ঠিক আছে। মনে করো তোমার দুই বন্ধু আছে, এক বন্ধু হচ্ছে অনেক মোটা, আরেক বন্ধু হচ্ছে চিকন। যদি দৌড় দেয় তাহলে বলো তো কে ফার্স্ট যাবে আগে? অবশ্যই যে চিকন বা যে ওজন কম সে কি করবে তোমার ফার্স্ট যেতে পারে। গ্যাসের ক্ষেত্রে ঠিক সেম ব্যাপার। গ্যাসের ক্ষেত্রে যেটা আণবিক ভর কম সেটা তত কি হবে বলতো ফার্স্ট যেতে পারে। তো দেখি আমরা, অ্যামোনিয়া আণবিক ভর কত বলতো 17, আর HCl এর আণবিক ভর কত বলতো 37.5। তাহলে বলতো এই দুইজনের মধ্যে কে বেশি মোটা? দুজনের মধ্যে কে বেশি মোটা বলতো HCl। তাহলে কি বলতো HCl আস্তে দৌড়াবে, HCl আস্তে দৌড়াবে। আর অ্যামোনিয়া কি বলতো তোমার যেহেতু সে চিকন, সে কি বলতো ফাস্ট দৌড়াবে। তাহলে মনে করো একই সময়, মনে করো সে এতটুকু যায়, তত সময় ঠিক একই সময় HCl মনে করো এতটুকু যায়। তো আলটিমেটলি আলটিমেটলি যখন অ্যামোনিয়া এরকম কোন একটা জায়গায় পৌঁছাবে, HCl ততক্ষণে মাত্র এরকম কোন একটা জায়গায় পৌঁছাবে। আলটিমেটলি তারা বলতো এরকম কোন একটা জায়গায় মিলিত হবে। তাহলে কি দেখতে পাচ্ছি ছবি থেকে বলতো আমরা যে এর অবস্থান, এ মানে কি মিলিত গ্যাসদের অবস্থান তোমার ওয়াই এর নিকটে হবে। কোনটির নিকটে হবে বলতো? ওয়াই এর নিকটে হবে। কোনটির নিকটে হবে? ওয়াই এর নিকটে হবে। হ্যাঁ, অ্যান্সার দিছো, নাইস। ঠিক আছে, আচ্ছা, পরটা দেখি আমরা। এখানে কি বলছে যে এ গ্যাস 2 ATM এর 600 ml 0.4 গ্রাম এবং বি গ্যাস 2.5 ATM 700 মিলি এত গ্রাম। তো প্রশ্নের মধ্যে বলা আছে যে উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হবে? উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হবে? যারা তখন ক্লাস করছো বা আগে পড়ছো তারা কিন্তু অলরেডি জানো ব্যাপন হার ডিপেন্ড করে কার উপর বলো তো? ব্যাপন হার ডিপেন্ড করে কার উপরে? কেবলমাত্র আণবিক ভরের উপরে। কেবলমাত্র তোমার আণবিক ভর এর উপরে, আণবিক ভরের উপরে, ঠিক আছে। সো দেখতে পারতেছি কি বলতো এই গ্যাস, এই গ্যাসের সব ইনফো দেওয়া আছে, বাট এই গ্যাসের কি বলতো নাম দেওয়া নাই, বা এই গ্যাসের আণবিক ভর কিন্তু দেওয়া নাই। সো আমাকে কি করতে হবে বলতো? ফার্স্ট অফ অল এই এ গ্যাস এবং বি গ্যাস দুটোরই আণবিক ভর বের করতে হবে, এবং তারপর আমরা কম্পারিজন করব, যেই গ্যাসটার আণবিক ভর বেশি সেটা কি বলতো তোমার ব্যাপন হার কম হবে। সো এখন বলো এম কেমনে বের করব? এম কিভাবে বের করব সবাই বলো, আমাকে জানাও, একটু কমেন্ট করে জানাও। নির্মল দেখাই দিচ্ছে আমি, ঠিক আছে। 2 ATM মানে কি বলতো, এটা কি দেওয়া আছে? প্রেসার দেওয়া আছে। 600 মিলি মানে কি বলতো ভলিউম দেওয়া আছে। তারপর কি এখানে বলতো 0.4 মানে কি ডাব্লিউ বা ওজন দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে বলতো টেম্পারেচার দেওয়া আছে। আর আমরা কি জানি যে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। সবাই কি জানতো না এটা? কোথেকে আসছে বলতে পারবা? এই ফর্মুলাটা আসছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এই ফর্মুলা থেকে আসছে। সো এই ক্ষেত্রে খেয়াল করো, তুমি পি জানো, ভি জানো, ডাব্লিউ জানো, আর জানো, টি জানো, এখনো জানো না কোনটা বলো তো? এম জানো না। তো এই গ্যাসে তুমি যদি সবগুলা বসায় দাও তাহলে তুমি কি বলো তো এম এর ভ্যালু পেয়ে যাবে না? এম মানে কি আণবিক ভর পেয়ে যাবা। সবাই কি বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো কি জানো তো? তাহলে আমি কি বলতো এই ফর্মুলা ইউজ করে আমি M1 বের করতে পারবো। ঠিক সেম ভাবে আমি কি বলতো M2 বের করতে পারবো কি বলতো বি গ্যাসের জন্য। তারপর এ আর বি এর আণবিক ভরের কম্পারিজন করে বলবো যেটা আণবিক ভর বেশি সেটার ব্যাপন হার কম, আণবিক ভর যার কম তার কি বলতো ব্যাপন হারটা বেশি হবে। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে আমি কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমি যাচ্ছি পরেরটাতে। দেখো এটা কিন্তু সেম ম্যাথ, এই আগের ম্যাথটার মতো একদম সেম ম্যাথ। খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে বলতো? এ গ্যাসের তোমার প্রেসার দেওয়া আছে মিমি এইচডি বা মিলিমিটার এইচডি ইউনিটে তোমার এটা প্রেসারটা দেওয়া আছে। তারপর এটা ভলিউম দেওয়া আছে, তারপর এটা কি বলতো ডাব্লিউ দেওয়া আছে এবং টেম্পারেচার দেওয়া আছে। এখানেও ঠিক সেম ভাবে এই গ্যাসের আণবিক ভর এম এ বের করতে হবে এবং এই গ্যাসের আণবিক ভর এম বি বের করতে হবে। ব্যাপন হার কম্পারিজন করবো কেমনে? আর এ বাই আর বি ইজ ইকুয়াল টু রুট এম বি ডিভাইডেড বাই এম এ।
সো আণবিক ভর বের করবা, বের করার পর এই ফর্মুলাটা বসাই দিলেই তোমার কি বলতো এখানে হচ্ছে বাকিটা ইজি। ঠিক আছে, খুব ইজি কিন্তু ম্যাথ গুলা। তো অনেক সময় তোমরা ভাবতে পারো যে বোর্ডে কি হচ্ছে তোমাদের অনেক হার্ড প্রশ্ন আসে কিনা কেমিস্ট্রির ক্ষেত্রে, একদমই না। কেমিস্ট্রির ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু খুব ইজি হয়, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা যদি সলভ করো তাহলে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কমন পড়বে। ম্যাক্সিমাম তোমাদের কমন পড়বে কি বলতো বোর্ড প্রশ্নগুলা সলভ করলে। লাস্ট 5 থেকে 10 বছর যদি সলভ করতে পারো এনাফ, তোমার মোটামুটি বলতে পারো যে 80% ইনশাল্লাহ তুমি সিকে কমন পাবা। ঠিক আছে, সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি বলতো এই ক্লাসগুলো করার পরে তোমরা নিজেরা যখন পড়তে বসবা তখন ফার্স্ট অফ অল কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা সলভ করবা। জাস্ট একজন হচ্ছে অ্যান্সার দিয়ে যাচ্ছ, মাসুম আক্তার আঁকি, বাকিরাও কিন্তু অ্যান্সার দিতে পারো। বাকিরাও কিন্তু তোমরা চাইলে অ্যান্সার দিতে পারো, তাহলে কিন্তু হচ্ছে তোমাদের ইন্টারেক্টিভ হবে, ক্লাস করতে ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলতো আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার। আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার, তো আদর্শ গ্যাস সমীকরণ কোনটা বলতো, এই যে পিভি ইজ ইকুয়াল টু যে এন আর টি। ঠিক আছে, এটা কি বলতো তোমার হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এটা তোমার কি বলতো আদর্শ গ্যাস সমীকরণ। তো এটা ব্যবহার আমরা দেখি সিকিউ তে কি আসছে বলতো। ফার্স্ট অফ অল তোমার ডাটা দিচ্ছে, টেবিল দিচ্ছে আগেই, কি বলছে বলতো একটি গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ এবং আয়তন হচ্ছে নিম্নরূপ। তাপমাত্রা, চাপ, ভর এবং আয়তন দেওয়া আছে। তো ফার্স্ট প্রশ্ন, গতে বলা হয়েছে যে উদ্দীপকের এ গ্যাসের অণুর সংখ্যা হিসাব করো। উদ্দীপকের এ গ্যাসের অণুর সংখ্যা হিসাব করো। যারা তখন ক্লাসটা করতে পারতেছো, যারা ক্লাসটা করছো তারা কিন্তু হচ্ছে অলরেডি বুঝে ফেলছো কি করতে হবে বলতো। এখানে তাপমাত্রা বা টি দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে এটিএম এককে, ভর দেওয়া আছে ডাব্লিউ একে। ঠিক আছে, তারপর আয়তন কি বলতো ভিতে আছে। ঠিক আছে, আর আমরা কি জানি আদর্শ গ্যাস সমীকরণ কি একটু আগে দেখছি আমরা। আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। পিভি ইজ ইকুয়াল টু কি বলতো এন আর টি। দেখো এখানে খেয়াল করো, এখানে পি দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, পিভি টি দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি বলতো এন এর ভ্যালু বের করতে পারি না। এন এর ভ্যালু কি বের করতে পারি না, এন ইজ ইকুয়াল টু কি পিভি বাই আর টি। বের করে ফেললাম, ওকে। মনে করো তোমরা হচ্ছে এন এর ভ্যালুটা বের করে ফেলছো। এখন অণুর সংখ্যা, অণুর সংখ্যা মানে কি আমরা কি জানি, এক মোলের মধ্যে কত অণু থাকে বলতো। এক মোলের মধ্যে আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে এন মোলের মধ্যে কত সংখ্যক অণু থাকবে, ধরে নিচ্ছি এন সংখ্যক অণু থাকবে। তো তোমাকে কি বের করতে হবে বলতো, এখানে এন এর ভ্যালুটা বের করতে হবে। তো ফার্স্ট স্টেপ কি বলতো, ফার্স্ট স্টেপ কি বলো, ফার্স্ট স্টেপ হচ্ছে এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে এন এর ভ্যালুটা বের করে ফেলতে হবে। তারপর কি করতে হবে, এখানে এন এর ভ্যালুটা এখানে বসাইতে হবে। মনে করো এখানে এন এর ভ্যালুটা হচ্ছে এখানে পাইছো, এটা এখানে ইনপুট দিয়ে তোমাকে এন এর ভ্যালুটা বের করে ফেলতে হবে। এবং এটি তোমার কি বলতো চাইছে গয়ের মধ্যে যে অণুর সংখ্যা হিসাব করো। আর এখানে এন এ মানে কি বলতো অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, তারপরে দেখি ঘ নাম্বারটা, উদ্দীপকের কোন গ্যাসটি এসিড বৃষ্টির জন্য দায়ী। আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে এসিড বৃষ্টির জন্য দায়ী মানে কি বলতো তোমার, এখানে এ গ্যাসের আণবিক ভরটা বের করতে হবে, এ গ্যাসের আণবিক ভর বের করতে হবে, তারপর বি গ্যাসের আণবিক ভরটা বের করতে হবে। তারপর আমাদের নোন যে এসিড বৃষ্টির জন্য দায়ী যে গ্যাসগুলো আছে, যেমন কি কি বলতো তোমার হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তারপর তোমার মনে করো কি আছে বলতো সালফার ডাই অক্সাইড গ্যাস আছে, তারপর মনে করো কি নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস। আণবিক ভর কত, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44, সালফার ডাই অক্সাইডের ভর কত বলতো 64, নাইট্রোজেন ডাই অক্সাইডের ভর কত তোমার 32, আর হচ্ছে 14 কত হচ্ছে তোমার 46। ঠিক আছে, তো যদি দেখো যে 44 হয়, যদি দেখো কোনটার এম এর ভ্যালু 44 তাহলে বলবো কি সেটা কার্বন ডাই অক্সাইড। তারপর যদি দেখো 64 তাহলে বলবো কি বলতো সালফার ডাই অক্সাইড। যদি দেখো 46 তাহলে কি বলবো তোমার এটা নাইট্রোজেন ডাই অক্সাইড। ঠিক আছে, তো এমন করে এই ম্যাথটা করতে হবে। আচ্ছা, একজন বসে হচ্ছে আপনি পারেন দেখে আমার ইজি লাগে। ঠিক আছে, আমি পারছি কিভাবে বলতো, আমি পারছি কিভাবে, আমি হচ্ছে বারবার এই প্রশ্নগুলো সলভ করছি, বারবার সলভ করছি, প্রিভিয়াস এর প্রশ্নগুলো সলভ করছি, বই থেকে সলভ করছি। সো বারবার যখন সলভ করছি তখন কিন্তু হচ্ছে আমি পারতেছি এবং আমার জন্য ইজি লাগতেছে। ঠিক সেম কাজটা কিন্তু তুমি করতে পারো, তুমি যদি হচ্ছে নিজে সলভ করো, প্র্যাকটিস করো, তোমার কাছে কিন্তু একসময় যে এই জিনিসগুলো ইজি লাগবে। খুব হার্ড কিছু না, অবশ্যই অনেক ইজি। তুমি ট্রাই করে দেখো, যদি কোনো সমস্যা থাকে স্টিল আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো যাচ্ছি পরেরটাতে। কি বলছে এখানে, উদ্দীপকের এ গ্যাসটির আণবিক ভর হিসাব করো। ঠিক আছে, আচ্ছা বাকিরা কিন্তু অ্যান্সার দিতেছে না। মাত্র আমি দেখতে পাচ্ছি কমেন্টে একজনই বাকি সবগুলো অ্যান্সার দিচ্ছ, বাকিরা কিন্তু অ্যান্সার দিচ্ছ না, এটা কিন্তু ঠিক না একদমই।
এর প্রশ্নগুলো খুব ইজি না? সবাই বলো। পড়াশোনা পরে করবো, আগে বলো এই জিনিসগুলো কি ইজি কিনা বলো। মানে হার্ড কিছু আছে? জাস্ট ফর্মুলা ইউজ করবা, ফর্মুলা বসাই দিবা, শেষ, ম্যাথ মিলে গেছে। একজন দেখলাম হচ্ছে বলতেছিল হচ্ছে এগুলো হার্ড, হার্ড তো না, একদমই হার্ড না, খুব ইজি জিনিস। ঠিক আছে, সো একটু কিন্তু রেসপন্স করতে হবে, রেসপন্স করলে ক্লাসটা ভালো লাগবে। আর তোমরা কিন্তু চাইলে, আমি কিন্তু ম্যাথ গুলা সলভ করতেছি না, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। তোমরা কিন্তু হচ্ছে যেটা করতে পারো যে ম্যাথটা সলভ করে অ্যান্সারটা বলতে পারো আমাকে। আমি যদি অ্যান্সারটা বলতে পারো তাহলে কিন্তু হচ্ছে তোমরা মিলাই নিতে পারো তোমার ফ্রেন্ডের সাথে, যে তুমি হচ্ছে করতে পারছো কিনা আসলে। যে ভুল হয় তোমার সাথে কিন্তু ফাইট করতে পারবে। বুঝে গেছে? আচ্ছা, তো দেখি আমরা উদ্দীপকের এই গ্যাসটির আণবিক ভর হিসাব করবো। তো again, আণবিক ভর মানে কি বলতো? এম। আণবিক ভর হচ্ছে এম। তো আণবিক ভর এম কেন বের করতে হয়? এগেইন, পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তো এখান থেকে আমরা কি পাই বলতো? এম এর ভ্যালুটা পাই। এম এর ভ্যালু কি বলতো? ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। খেয়াল করো, সবকিছু দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে এখানে। এখানে তোমার ভলিউম দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, এবং এখানে কি বলতো তাপমাত্রা দেওয়া আছে। সো জাস্ট বসাই দিলে তোমার কি বলতো আণবিক ভরটা বের হয়ে আসবে। ঠিক আছে। তুমি যেটা ভুল করতে পারো, তোমার যেটা ভুল করার পসিবিলিটি আছে সেটা কি বলতো তোমার এই প্রেসারের ইউনিট গুলা নিয়ে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কোনো জায়গায় প্রেসারের ইউনিট তোমার হচ্ছে প্যাসকেল, আর কোনো জায়গায় দেখতে পারতেছো কিলো প্যাসকেল, আবার কোনো জায়গায় দেখতে পারতেছো হচ্ছে এটিএম দেওয়া, আবার কোনো জায়গায় হচ্ছে মিমি এইচজি, মিলিমিটার এইচজি দেওয়া আছে। সো এই ইউনিট গুলো সম্পর্কে কিন্তু খুব ভালো একটা আইডিয়া রাখা লাগবে, আদারওয়াইজ কিন্তু তোমার হচ্ছে এখানে ভুল হওয়ার পসিবিলিটি আছে, ভুল হওয়ার পসিবিলিটি আছে। ওদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমার যদি হচ্ছে সবগুলোর মধ্যে একটা কমন ডিফারেন্স দেখতে চাও, 1 ATM সমান 101.325 প্যাসকেল, অথবা লিখতে পারো কি 101.325 কিলো প্যাসকেল, আর ইজ ইকুয়াল টু কি বলতো 760 মিলিমিটার এইচ জি। তো তুমি যদি হচ্ছে জাস্ট এই লাইনটা মাথায় রাখো, জাস্ট হচ্ছে এই লাইনটা মাথায় রাখো, তাহলে তোমরা কিন্তু প্রেসারের যে কোনো ইউনিটে দেখ তোমরা কিন্তু কনভার্সন করতে পারবা। প্রেসারের যে কোনো ইউনিট দিলেই তো কি করতে পারবো বলো তো, তোমার কনভার্সন করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, সো পরেরটার মধ্যে দেখি আমরা কি বলছে। এখানে গ্যাস সিলিন্ডার 1 দেওয়া আছে, গ্যাস সিলিন্ডার 2 দেওয়া আছে। তোমাকে এখানে বলা আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডার 1 হচ্ছে 200 ATM চাপ সহ্য করতে পারে। বলা আছে গতে গ্যাস সিলিন্ডার 1-এ CH4 এর অণুর সংখ্যা হিসাব করো। কি বলছে বলতো? CH4 এর অণুর সংখ্যাটা হিসাব করতে হবে। এগেইন দেখো, আমরা কিন্তু অলরেডি সলভ করে আসছি না? সবাই বলো সলভ করছে কিনা। একটু আগে দেখছি না আমরা জিনিসটা? অনুসংখ্যার জন্য কি লাগবে? ফার্স্ট অফ অল আমাকে মোলের সংখ্যা জানা লাগবে। মোল সংখ্যা কেন জানবো আমরা? যদি কি বলতো এন ইজ ইকুয়াল টু কি পিভি ডিভাইডেড বাই আর টি। পিভি ডিভাইডেড বাই কি বলতো আর টি। এখানে পি এর ভ্যালু দেওয়া আছে না? কত বলতো? পি এর ভ্যালু দেওয়া আছে এখানে 200 ATM। পি এর ভ্যালু দেওয়া আছে 200 ATM, ভি দেওয়া আছে হচ্ছে 100 লিটার। আর এর ভ্যালু বসাবা সুইটেবল ভাবে। টি এর ভ্যালু দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। সব বসালে কি বলতো এন এর ভ্যালুটা পেয়ে যাবে। আর যখন এন এর ভ্যালু পেয়ে যাবা, এন থেকে তোমাকে অণুর সংখ্যা বের করতে হবে। এন ইজ ইকুয়াল টু কি বলতো এন বাই এন এ। এন এ মানে কি অ্যাভোগাড্রো নাম্বার। তো এখানে এন ইজ ইকুয়াল টু এন ইনটু এন এ। এটা কি বলতো তোমার সেই কাঙ্ক্ষিত অণুর সংখ্যা, কাঙ্ক্ষিত অণুর সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, সো যাচ্ছি পরেরটাতে। পরের টপিকটা কি বলতো তোমার হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যবহার। ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যবহার। আচ্ছা, সো ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে কি বলা হয়েছে বলতো? যদি একটা তোমার এরকম পাত্র থাকে, সরি, হ্যাঁ, যদি মনে করো হচ্ছে এখানে একটা বড় পাত্র আছে, এখানে মনে করো এ গ্যাস আছে, বি গ্যাস আছে, এবং মনে করো সি গ্যাস আছে। তো তুমি কি জানো বলতো? তুমি হচ্ছে এই তিনটা গ্যাসের প্রেসার আলাদাভাবে জানো। মনে করো তুমি জানো এই গ্যাসের প্রেসার হচ্ছে পিএ, এই গ্যাসের প্রেসার হচ্ছে পিবি। ঠিক আছে, এটা কি ধরনের প্রেসার বলতো? এটা তোমার হচ্ছে আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন বলছে যে তোমাকে এই পাত্রটার অভ্যন্তরে টোটাল মোট চাপ কত, এই পাত্রের অভ্যন্তরে টোটাল মোট চাপ কত, সেটা কি হবে বলতো? পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পি সি। এটা কি বলতো তোমার ডাল্টনের আংশিক চাপ ফর্মুলা। ডাল্টনের কি বলতো এটা আংশিক চাপ ফর্মুলা। তো দেখি আমরা সিকিউ চলে যাচ্ছি। আমরা সিকিউর মধ্যে কি বলছে?
এখানে তোমার দুইটা পাত্র দিছে, তিনটা পাত্র দিছে বেসিক্যালি। সো বলছে যে 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে। এখানে একটা এ গ্যাস বি গ্যাস মিশানো হয়েছে 3 নং পাত্রে। তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে মিশ্রণের মোট চাপ কত হবে। খেয়াল করো এখানে 1 নং পাত্রে কি দেওয়া আছে বলতো, P1 দেওয়া আছে এবং V1 দেওয়া আছে। আর এই পাত্রে কি বলতো, P2 দেওয়া আছে এবং V2 দেওয়া আছে। আর যদি ধরে নেই এখানে ভলিউম দেওয়া আছে 3 লিটার, তো বের করতে হবে কি বলতো, পি বের করতে হবে। তোমার মাথায় রাখবা, ঠিক আছে? যখন তোমাকে একাধিক পাত্রকে মিশানো হবে, তোমার মিশিয়ে নতুন একটা পাত্রে বা নতুন একটা আয়তনে কনভার্ট করা হবে, তখন একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম: P1 V1 প্লাস P2 V2 ইজ ইকুয়াল টু, তোমার কি বলতো, পি ইন্টু ভি, পি ইন্টু ভি। সবকিছু দেওয়া আছে, তোমাকে just এখানে বসা দিলেই তোমার কি বলতো, পি এর ভ্যালুটা পেয়ে যাবে। তো এখান থেকে পি এর ভ্যালু কি, পি ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই পি। খেয়াল করো সবকিছু দেওয়া আছে, এখানে পি এর ভ্যালু দেওয়া আছে 2 ATM, ভি এর ভ্যালু 600 মিলি, এখানে তোমার হচ্ছে 2.5 ATM, এখানে তোমার 700 মিলি। সো আর এখানে তোমার কি বলতো, ভি এর ভ্যালু 3 লিটার। তো বসা দিলেই তোমার এখানে পি এর ভ্যালুটা পেয়ে যাবে। এটা অ্যান্সার কত বলো তো, অ্যান্সার কত সেটা বলতে পারো। আচ্ছা জিজ্ঞেস করছো তোমার হচ্ছে আর এর ভ্যালু কত। ঠিক আছে, আর এর ভ্যালু কিন্তু তোমার হচ্ছে আহ 2টা ইউনিট বেশি ইউজ করা হয়, 2টা ইউনিট বেশি ইউজ করা হয় থাকে। এসআই এককে হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর যদি দেখো লিটার এটিএম এককে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ঠিক আছে, দুইটাই কিন্তু তোমার হচ্ছে পারফেক্ট, দুইটাই তোমার কি বলতো পারফেক্ট। এসআই ইউনিটে 8.314, আর লিটার এটিএম কি বলতো 0.0821। সো কিন্তু খেয়াল করতে হবে, তোমরা যখন হচ্ছে এই ইকুয়েশন গুলো বসাবা, মনে করো তোমরা হচ্ছে এটা সলভ করতে যাচ্ছ, ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। খুব ইম্পর্টেন্ট সাথে খেয়াল করো, এখানে সবগুলা ইউনিট একই এককে হতে হবে। কি বলছি, সবগুলা ইউনিটই এখানে একই এককে হতে হবে। অর্থাৎ তুমি যদি হচ্ছে প্রেসারটা নিতেছো এসআই ইউনিটে, তুমি ভলিউমটা নিতেছো হচ্ছে সেন্টিমিটার কিউব, তাহলে কিন্তু ম্যাথটা মিলবে না। অথবা আর এর ভ্যালুটা তুমি হচ্ছে মনে করো হচ্ছে এখানে নিচ্ছ 0.0821, তাহলেও কিন্তু ম্যাথ মিলবে না। অর্থাৎ কি করতে হবে, তোমাকে হয় সবগুলোর ভ্যালু এসআই নিতে হবে, নাইলে সবগুলোর ভ্যালু লিটার এটিএম এ নিতে হবে। যদি এটা না করো দেখবো তোমার ম্যাথ কখনোই মিলবে না। তো এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে এটা খেয়াল করতে হবে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষার হলে খুবই কমন ভুল, খুবই কমন ভুল। সো এই ভুলটা কিন্তু করা যাবে না। ভুলটা কি করবা বলো তো, ভুলটা কিন্তু করা যাবে না। আচ্ছা একটা অ্যান্সার লিখছো তাসরিকুল আলম, আমি কিন্তু অ্যান্সার সলভ করি নাই। সো তোমরা যদি অন্য কেউ সলভ করে থাকো তোমরা কিন্তু মিলাইতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু হচ্ছে কমেন্ট করতে পারো এবং মিলাতে পারো যে মিলছে কিনা। ঠিক আছে, সবাইকে বুঝতে পারতেছো কিনা কমেন্টে কিন্তু জানাও কিছুক্ষণ পর পর। আচ্ছা যাচ্ছি পরেরটাতে, কি বলছে, এখানে এ গ্যাস একটা আছে, বি গ্যাস একটা আছে। তোমাকে কি করছে বলতো, স্টপ কোডটা খুলে দেওয়া হবে। তো বলছে উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ যদি 110 কিলো প্যাসকেল হয়, তাহলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা, গ্যাস দুটা আদর্শ আচরণ করবে কিনা। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এখানে খেয়াল করতে হবে, তোমাকে এখানে দেওয়া আছে যে গ্যাস মিশ্রণের চাপ হচ্ছে 110 কিলো প্যাসকেল। এটা কিন্তু হচ্ছে আমাদের এমনি করে বের করা দরকার ছিল না, এভাবে করে কিন্তু আমাদের বের করা দরকার ছিল না। তার কারণ খেয়াল করো, এখানে এ গ্যাসের চাপ হচ্ছে P1, এটার ভলিউম হচ্ছে V1। এখানে এই বি গ্যাসের প্রেসার হচ্ছে P2 এবং এটার ভলিউম হচ্ছে V2। যখন তোমার স্টপ ককটা খুলে দেওয়া হবে, খেয়াল করো খুব ভালোভাবে খেয়াল করো, যখন স্টপ ককটা খুলে দেওয়া হবে তখন ফাইনাল ভলিউম যদি হচ্ছে ভি হয়, যদি ফাইনাল ভলিউমটা হয় ভি, এই ভি এর ভ্যালু কি হবে জানো, এই ভি এর ভ্যালু হবে V1 প্লাস V2। কেন হবে বুঝতে পারতেছো তোমরা, জাস্ট যখন স্টপ খুলে দিব তখন টোটাল যে ভলিউম সেই ভলিউমটা কি হবে, জাস্ট তোমার এখানে অ্যাড হয়ে যাবে, এখানে এখানে অ্যাড হয়ে যাবে। তো তাহলে খেয়াল করো, আমরা একটু আগে বলছিলাম যে ফর্মুলাটা P1 V1 প্লাস P2 V2 ইজ ইকুয়াল টু পি ইন্টু ভি। এখানে ভি এর ভ্যালু কি বলো তো, এটা কেন লিখতে পারি, V1 প্লাস V2। তো এখান থেকে কিন্তু আমার অটোমেটিক্যালি পি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো দেখি আমরা এখানে কত আসে। এখানে P1 এর ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে 82 সেন্টিমিটার, আর হচ্ছে V1 এর ভ্যালু হচ্ছে 400
25 প্লাস এখানে P2, দেখো কি দেওয়া আছে বলতো 780 মিলিমিটার, এখানে কি দেওয়া ছিল বলতো সেন্টিমিটার। সেন্টিমিটার এবং মিলিমিটারের মধ্যে পার্থক্য কি বলতো, তোমার একটা একটা 10 গুণ, তো এখানে 78 সেন্টিমিটার ইন্টু 455 ইজ ইকুয়াল টু পি ইন্টু V1 প্লাস V2 কত হবে বলতো, 425 প্লাস 455। এখান থেকে কি পাই বলতো আমরা, পি এর ভ্যালুটা পাই। সবাই লিখো কমেন্টে পি এর ভ্যালু কত আসবে, আমি করতেছি তোমরাও করো। আমি দেখতে পারতেছি এখানে তোমার প্রেসারের ভ্যালুটা হচ্ছে 79.93, 79.93 চলে আসছে। ঠিক আছে, আর এখানে কি বলছে বলতো, মিশ্রণের চাপ হচ্ছে 110 কিলো প্যাসকেল। আচ্ছা, এটা তোমার হচ্ছে তোমার কি বলতো, এটা তোমার হচ্ছে সেন্টিমিটার হার্ট, তোমার হচ্ছে কি বলতো সেন্টিমিটার হার্ট। সো এইখান থেকে তোমাকে কনভার্ট করতে হবে তোমার কিলো প্যাসকেলে, কনভার্ট করতে হবে কি হবে বলতো, কিলো প্যাসকেলে। যদি দেখো এটা 110 হয়েছে তাহলে বলবো হ্যাঁ আদর্শ আচরণ করতেছে, আর যদি দেখো 110 আসে নাই তাহলে বলবো কি বলতো এটা আদর্শ আচরণ করতেছে না। বুঝা গেছে? আচ্ছা, সো তারপর যাচ্ছি পরেরটাতে, গতিশক্তি, গ্যাসের গতিশক্তি। সো আমরা জানি যে যদি হচ্ছে আমরা এন মোল গ্যাসের জন্য গতিশক্তি বের করতে চাই, ফর্মুলা কি, ই কে ইজ ইকুয়াল টু 3/2 এন আর টি, ই কে ইজ ইকুয়াল টু 3/2 এন আর টি। আর যদি হচ্ছে আমরা এন সংখ্যক অণুর জন্য হিসাব করি, ঠিক আছে, এন সংখ্যক অণুর জন্য হিসাব করি, এটা কি বলতো তোমার হচ্ছে মোল সংখ্যার জন্য, এন মোল, এন মোল। আর এটা কি বলতো তোমার হচ্ছে এন সংখ্যক অণুর জন্য, এন সংখ্যক অণুর জন্য গতিশক্তির ফর্মুলা। ঠিক আছে, কে মানে কি বলতো বোল্টজম্যান কনস্ট্যান্ট, কে কি বলতো বোল্টজম্যান কনস্ট্যান্ট, ভ্যালু কি আর বাই এন, আর বাই এন। আচ্ছা, তো যাচ্ছি পরেরটাতে, মানে এটা সিকিউ যাচ্ছি আমরা। সিকিউর মধ্যে কি বলছে বলতো, খুবই কমন প্রশ্ন একটা, বারবার চলে আসে এই জিনিসটা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 11 গ্রাম বি গ্যাসের গতিশক্তি বের করো। এই গ্রাফটা দরকার নাই, ঠিক আছে, গ্রাফের কোনো এখানে ভূমিকা নাই, জাস্ট এখানে যা ইনফো আছে সেটাই আনা। তো আমরা কি দেখছি বলতো, তোমার হচ্ছে এখানে আচ্ছা না, এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে। তোমার এখানে বি এর কিন্তু হচ্ছে কি গ্যাস সেটা কিন্তু দেওয়া নাই, বি হচ্ছে কি গ্যাস সেটা কিন্তু দেওয়া নাই। আমরা হচ্ছে যখন গতিশক্তি বের করব, ই কে ইজ ইকুয়াল টু 3/2 এন আর টি, এখানে এন মানে কি বলতো, এন ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম। সো আমাকে গতিশক্তির জন্য সেটা আণবিক ভরটা জানা লাগবে, বাট এই গ্রাফ থেকে কিন্তু আমি কোনোভাবেই এটার আণবিক ভরটা পাবো না। সো এটার মধ্যে কোশ্চেনটা হচ্ছে ইনকমপ্লিট। আচ্ছা, ইনকমপ্লিট না, ইনকমপ্লিট না, দেখো খেয়াল করো এখানে কি বলছে বলতো, বি গ্যাসটি চুনা পাথরের বিয়োজনে সৃষ্ট, চুনা পাথরের বিয়োজন, তাহলে কিন্তু আমি পেয়ে গেছি। চুনা পাথর মানে কি বলতো, ক্যালসিয়াম কার্বনেট, বিয়োজন করলে কি পাওয়া যায় বলতো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি বলতো এখানে এই গ্যাসটা কি বলতো, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 44, বাকিটা তাহলে হয়ে গেল। এখানে এন এর ভ্যালু পেয়ে যাবো আমি ডাব্লিউ বাই এম, ডাব্লিউ এর ভ্যালু কত 11, এম এর ভ্যালু 44, বসা দিলে আমি ইকে এর ভ্যালুটা পেয়ে যাবো, ইকে এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাবো। বোঝা গেছে? সো আমার মতো কিন্তু হচ্ছে ফার্স্টে খেয়াল করি না, আমি যেমন ফার্স্টে খেয়াল করি নাই, তো তোমার যদি হচ্ছে এভাবে করে কোশ্চেন যদি খেয়াল না করো তাহলে কিন্তু হচ্ছে অ্যান্সার করতে পারবে না। সো প্রশ্নটা ভালোভাবে খেয়াল করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের অ্যান্সার করতে অসুবিধা হবে। বুঝা গেছে? আচ্ছা, সো দেখতেছি আমরা পরেরটা, উদ্দীপকের কিউ গ্যাসের গতিশক্তি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণয় করো। উদ্দীপকের কিউ গ্যাসের গতিশক্তি কি বলতো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নির্ণয় করো। তো এখানে তোমার সেম কাহিনী অবস্থা, সেম অবস্থা, এখানে তোমার হচ্ছে আণবিক ভরটা আমরা পাচ্ছি না, তো ধরে নিচ্ছে এটার মধ্যে আগের মতো কাহিনী, এখানে এম ধরে নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম। আর বাকিটা তো বুঝতেই পারতেছো যে ই কে ইজ ইকুয়াল টু 3/2 এন আর টি, এখানে সলভ করলেই তোমার হচ্ছে কি বলতো গতিশক্তিটা পেয়ে যাবে, গতিশক্তিটা কি বলতো পেয়ে যাবে। আরএমএস বেগ আমরা কি জানি, ফর্মুলাটা কি, সি আর এম এস ইজ ইকুয়াল টু রুট 3 আর টি ডিভাইডেড বাই এম, 3 আর টি ডিভাইডেড বাই এম। খেয়াল করো এখানে এম কিন্তু কেজিতে, এম কিন্তু বলতো কেজিতে। ইউজুয়ালি যখন আমরা লিখি মনে করো অক্সিজেনের আণবিক ভর কত, লিখি কত বলতো 32 গ্রাম লিখি,
32 লিখলে কিন্তু হবে না, 32 লিখলে দেখবা তোমার এখানে আনসারটাই মিলতেছে না। তো কি করতে হবে বলো তো, এখানে 32 কে 1000 দ্বারা ভাগ করে কেজিতে কনভার্ট করতে হবে এবং তারপর হচ্ছে এই ফর্মুলাতে বসাতে হবে, আদারওয়াইজ হচ্ছে কি বলতো এখানে মিলবে না। তো দেখি আমরা সলভ করে সিকিউ কি বলছে, এ পাত্রের গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো, মানে কি বর্গমূল গড় বর্গ গতিবেগ নির্ণয় করো। এগেইন এখানে কি বলতো, সি ইজ ইকুয়াল টু √3 RT ডিভাইডেড বাই এম। দেখো এখানে কি দেওয়া আছে বলতো, টেম্পারেচার দেওয়া আছে, বাট আমার কি লাগবে বলতো, এখানে আণবিক ভরটাও লাগবে। এখানে কিন্তু আণবিক ভরটা দেওয়া নাই, এখানে কিন্তু আণবিক ভরটা দেওয়া নাই। সো কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে আণবিক ভরটা বের করতে হবে। কেন বের করতে হবে, আমরা কিন্তু দেখছি একটু আগে যে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। এখান থেকে এম এর ভ্যালু কি পাই বলতো, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, সবকিছু দেওয়া আছে। ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু তুমি জানো, টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস জানো, এটা পি এর ভ্যালু জানো, ভি এর ভ্যালু জানো, সবকিছু বসে দিলে এম এর ভ্যালুটা পেয়ে যাবে। এখানে বসে দিলে কি বলতো, সি আর এম এস এর ভ্যালুটাও পেয়ে যাবে। ঠিক আছে, সো খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ এটা। আচ্ছা, পরটাতে যাচ্ছি আমরা। গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, তোমার এখানে কি বলতো সিআরএমএস বের করতে হবে। সো এখানে তোমার হচ্ছে কি বলতো কনভার্সন করতে হবে বেসিক্যালি, তোমার এখানে কনভার্সন করে নিলে এখানে হয়ে যাবে। একই টাইপের ম্যাথ, আমরা হচ্ছে একটু আগাই ফার্স্ট। ঠিক আছে, যেহেতু তোমার চ্যাপ্টার অনেকগুলো আছে, সো আমাদের একটু ফাস্ট আগাইতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা শেষ করতে পারবো না, বা তোমাদের দেখবা তোমাদের নিজেদেরই হচ্ছে এনার্জি শেষ হয়ে গেছে। সো একটু আমরা স্পিড বাড়াই। ঠিক আছে, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির, ঠিক আছে, তো আমরা কি জানি যে আদর্শ গ্যাস সমীকরণ কি বলতো, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। কিন্তু কি দেখছি বলতো আমরা, বাস্তব গ্যাসের ক্ষেত্রে তোমার এই আদর্শ গ্যাস থেকে হচ্ছে কি বলতো তোমার বিচ্যুতি ঘটে। এখানে কি সমীকরণ মানে বলতো, তোমার হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ মাপে মেনে চলো। ঠিক আছে, ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা কি বলতো, আদর্শ গ্যাস সমীকরণ। এটা তোমার কি বলতো, আদর্শ গ্যাস সমীকরণ। আর এটা কি বলতো, বাস্তব গ্যাস সমীকরণ। তো এখানে কি করছে বলতো, একটা বিচ্যুতি ঘটছে না, তো এই বিচ্যুতি নিয়ে এখানে এখানে আলোচনা করছে। আচ্ছা, তো এখানে দেখি আমরা কি বলছে, তোমার উদ্দীপকে উল্লেখিত এ এবং বি গ্যাসের মধ্যে কোনটি আদর্শ আচরণ থেকে এখানে বেশি বিচ্যুতি দেখাবে। ঠিক আছে, উদ্দীপকে উল্লেখিত এ এবং বি গ্যাসের মধ্যে কোনটি আদর্শ আচরণ থেকে এখানে কি বলতো বিচ্যুতি বেশি দেখাবে। তো এখানে আগেই ঠিক সেম ভাবে ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে বলতো, আণবিক ভর বের করতে হবে, এটার আণবিক ভর বের করতে হবে এবং আণবিক ভর কম্পারিজন করে বলতে হবে যে কোনটা বেশি বিচ্যুতি ঘটাবে এবং কোনটা কম বিচ্যুতি ঘটাবে। ঠিক আছে, সো যাচ্ছি পরেরটাতে। ওকে, ভ্যান্ডারবাস সমীকরণটা আবার চলে আসছে এখানে, যে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ এবং ভ্যান্ডারবাস সমীকরণ, অর্থাৎ কি বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত। তো এখানে বেসিক্যালি কি বলছে ঘতে, উদ্দীপকের বি এবং সি গ্যাসের আদর্শ আচরণ না করা কারণ সমীকরণ সহ বিশ্লেষণ করো। সমীকরণ সহ বিশ্লেষণ করো, এখানে কি করতে হবে, এখানে তোমার ভ্যান্ডারবাস সমীকরণটা লিখতে হবে এবং এটা তোমাকে বিশ্লেষণ করতে হবে ইন ব্রিফ। ঠিক আছে, ব্রিফে আলোচনা করতে হবে কি বলতো, এই যে এখানে আমার পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার বি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। সো এখানে আদর্শ গ্যাস আচরণ করে নাই কেন, কেন বলতো, এখানে এ এর ভ্যালু একটা আছে, বি এর ভ্যালু একটা আছে। সো এই ভ্যালু গুলোর কারণে তোমার হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিস্টরশন ঘটছে, এখানে ডিস্টরশন ঘটছে এবং যে কারণে তোমার এটা বাস্তব গ্যাসের মতো আচরণ না করে আদর্শ গ্যাসের মতো আচরণ, সরি আদর্শ আচরণ না করে বাস্তবের মতো আচরণ করে থাকে। ঠিক আছে, আচ্ছা, সো এগেইন এখানে সেম, তোমাকে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তো একটু তোমরা হচ্ছে ডেসক্রিপশন দিতে পারবো। ফার্স্টে কি করতে হবে, ইকুয়েশনও লেখা লাগবে। ইকুয়েশন লেখার পরে তোমার হচ্ছে কি কি ফ্যাক্টর আছে, তোমাদের খেয়াল আছে, ফ্যাক্টর কিন্তু তোমার দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলা হয়েছিল, যে একটা তোমার কি বলতো প্রেসারের ফ্যাক্টর, একটা কি বলতো তোমার হচ্ছে প্রেসারের ফ্যাক্টর। চাপ যত বেশি বাড়াবা, চাপ যত বেশি বাড়াবা তত কি হবে তোমার বলতো বিচ্যুতি ঘটবে। আর যত কি বলতো তোমার ভলিউম যত কমাবা, যত ভলিউম কমাবা, তত প্রেসার বেশি বাড়াবা, তত কি হবে তোমার বলতো বিচ্যুতি বেশি ঘটবে। সো এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করে লিখতে হবে, তাহলে কি আশা করা যায় তোমরা হচ্ছে এখানে ফুল মার্কস পাবো। সেখানে যেগুলো যেহেতু এগুলো ম্যাথমেটিক্যাল বা অ্যানালিটিক্যাল চ্যাপ্টার টপিক না, সেগুলো কিন্তু হচ্ছে আমরা চাইলে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করতে পারি। তারপর তোমার কি বলতো অম্ল এবং ক্ষার তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট, অম্ল এবং ক্ষার তত্ত্ব। স্পেশালি এমসিকিউতে কিন্তু এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে। মধ্যে তিনটা তত্ত্ব আছে, কি কি আছে বলতো, অ্যারহেনিয়াস আছে,
ফার্স্ট অফ অল কি বলতো, এখানে অ্যারহেনিয়াস, অ্যারহেনিয়াস, অ্যারহেনিয়াস। তারপর তোমার আছে কি বলতো, ব্রনস্টেড, ব্রনস্টেড লাউরি। এবং তারপর তোমার কি আছে বলতো, লুইস তত্ত্ব, অ্যারহেনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড তত্ত্ব এবং লুইস তত্ত্ব। অ্যারহেনিয়াস অনুসারে কি বলা হয়েছে, অ্যারহেনিয়াস অনুসারে বলা হয়েছে যে এসিড কারা, এসিড হচ্ছে তারা যারা হচ্ছে এইচ প্লাস দান করে। আমি লিখি, ঠিক আছে? অ্যারহেনিয়াসের মধ্যে কারা অ্যাসিড, যারা তোমার হচ্ছে এইচ প্লাস দান করে, এবং বেস কারা, যারা ওএইচ মাইনাস দান করে। ব্রনস্টেড অনুসারে কারা অ্যাসিড, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে এসিড হচ্ছে তারা যারা এইচ প্লাস তোমার হচ্ছে ডোনেট করে, আর বেস কারা, যারা এইচ প্লাস গ্রহণ করে। আর লুইস তত্ত্ব অনুসারে কারা, লুইস তত্ত্ব অনুসারে তোমার হচ্ছে ইলেকট্রন ডোনেশনের ব্যাপারটা চলে আসে। যারা এসিড কারা, এসিড হচ্ছে যারা তোমার হচ্ছে ইলেকট্রন জোর গ্রহণ করে। আর বেস কারা, তোমার কি বলতো, ইলেকট্রন ডোনেট করতে পারে। ইলেকট্রন তোমার কি করতে পারে বলতো, ডোনেট করতে পারে। আর এর কি বলতো, তোমার ইলেকট্রন গ্রহণ করতে পারে। বুঝা গেছে? তো অ্যারহেনিয়াস তত্ত্ব কি, এসিড কারা, যার এইচ প্লাস দান করে, আর বেস কারা, যার ওএইচ মাইনাস দান করে। ব্রনস্টেড তত্ত্ব অনুসারে কি বলা হয়েছে, এসিড কারা, যার এইচ ডোনেট করে এইচ প্লাস, আর বেস কারা, যারা এইচ প্লাস গ্রহণ করে। লুইস তত্ত্ব অনুসারে কারা, যারা হচ্ছে কি বলতো ইলেকট্রন জোর গ্রহণ করতে পারে, আর বেস কারা, যারা কি বলতো তোমার ইলেকট্রন জোর তোমার দান করতে পারে, ইলেকট্রন জোর দান করতে পারে। একদিন প্রশ্ন করছে হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেনের ফুল মার্কস দেয় না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা অনেস্ট অপিনিয়ন শেয়ার করি, তোমরা ট্রাই করবা এই ধরনের ডেসক্রিপটিভ প্রশ্ন আসলে তোমরা স্কিপ করার ট্রাই করবা, ঠিক আছে? তার কারণ তোমাদের, হ্যাঁ যেটা বলছো কথাটা সত্যি, অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে গেলে সময় বেশি লাগে, মার্কস ফুল দেয় না, ঠিক আছে? এই কারণে ট্রাই করবা যদি যতটুকু পসিবল হয় যে ডেসক্রিপটিভ প্রশ্নগুলো যাতে ইয়া করে বাদ দিয়ে তোমার ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো বেশি তোমরা হচ্ছে ফোকাস করতে পারো। অর্গানিকের ক্ষেত্রে বলে নাই, অর্গানিক মার্কস দেয়, অর্গানিক ফুল মার্কস দেয়, ঠিক আছে? কিন্তু অর্গানিক বাদে যে বাকি টপ চ্যাপ্টার গুলো আছে সেগুলো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডেসক্রিপটিভ প্রশ্ন দিলে তোমার হচ্ছে ইয়েটা কমে আসে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এটা বেশি খাটে, ঠিক আছে? তো ট্রাই করবা হচ্ছে এটা একটু। আচ্ছা, তো দেখি আমরা এখানে কি বলছে। ঘ নাম্বারে, উদ্দীপকে এ এবং বি যৌগের ক্ষেত্রে ব্রনস্টেড লাউরির মতবাদের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকে এ এবং বি যৌগের প্রকৃতি ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে ব্যাখ্যা করো। এখানে কি দেখতে পাচ্ছি, এ গ্যাস NH3 COOH CH3 CONH2 H2। কি পাচ্ছি আমরা এখান থেকে, এটা কি বলতো বেসিক্যালি NH3, এ কি বলতো NH3। আর এখানে কি দেখতে পারতেছি ROH PCl 5, এখান থেকে কি উৎপন্ন হবে বলতো, এখানে HCl উৎপন্ন হবে। পরীক্ষার মধ্যে প্রশ্ন কি বলছে তোমার, এ এবং বি যৌগের প্রকৃতি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে ব্যাখ্যা করো। এ কি বলতো, অ্যামোনিয়া, এ হচ্ছে তোমার অ্যামোনিয়া, আর বি হচ্ছে কি বলতো HCl। আর ব্রনস্টেড লাউরি অনুসারে কি বলা হয়েছে, এসিড কারা, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে এসিড হচ্ছে তারা যারা তোমার কি করতে পারে বলতো, এইচ প্লাস ডোনেট করতে পারে, এইচ প্লাস ডোনেট করতে পারে। আর বেস কারা, যারা তোমার কি বলতো তোমার এইচ প্লাস গ্রহণ করতে পারে। তাহলে বলো, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি, HCl কি করে ইউজুয়ালি, HCl কি করে, HCl তোমার হচ্ছে এইচ প্লাস প্লাস Cl মাইনাস। তার মানে কি, এইচ প্লাস সেটা বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং Cl মাইনাসে কনভার্ট হতে পারতেছে। অর্থাৎ সে কি করতে পারছে বলতো তোমার এইচ প্লাস বা একটা প্রোটন দান করতে পারতেছে। তাহলে সেই মতবাদ অনুসারে সে কি একটা বলতো এসিড, সে একটা কি বলতো এসিড, সে একটা কি বলতো এসিড। আর যদি দেখি অ্যামোনিয়ার ব্যাপারে, অ্যামোনিয়া কি বলতো, অ্যামোনিয়া যদি এইচ প্লাস গ্রহণ করে তাহলে কিসে কনভার্ট হয় সে বলতো, সে হচ্ছে NH4 প্লাসে কনভার্ট হয়। সুতরাং কি করলো বলতো, এইচ প্লাস কি করছে বলতো, গ্রহণ করছে, তার মানে সে একটা কি বলতো বেস। তাহলে ব্রনস্টেড লাউরির মত অনুসারে তাহলে হচ্ছে HCl একটা অ্যাসিড এবং NH3 একটা কি বলতো ক্ষার, NH3 একটা ক্ষার। বুঝতে পারতেছো তোমরা? খুব ইজি জিনিস কিন্তু এগুলো। আচ্ছা, তারপর এখানে তোমার দেখি আমরা বি নাম্বারে, এর উভধর্মিতা ব্যাখ্যা করো। এর উভধর্মিতা ব্যাখ্যা করো। এখানে A প্লাস H2O H2 CO3 প্লাস OH। সো এখানে কি এটা বলো তো, এটা তোমার হচ্ছে বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড না, বেসিক্যালি এটা তোমার হচ্ছে HCO3 মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে HCO3 মাইনাস, যেহেতু এখানে তোমার হচ্ছে OH মাইনাস উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখন তোমাকে বলছে যে এর উভধর্মিতা ব্যাখ্যা করো। কি বলছে, এর উভধর্মিতা ব্যাখ্যা করো। এখন যদি দেখি আমরা
ব্রনস্টের ল অনুসারে কি বলছি আমি, এসিড কারা, এসিড হচ্ছে যারা এইচ প্লাস তোমার কি করতে পারে বলতো, ডোনেট করতে পারে। আর বেস কারা, যারা হচ্ছে এইচ প্লাস গ্রহণ করতে পারে। যারা এইচ প্লাস গ্রহণ করতে পারে তারা হচ্ছে বেস, আর এসিড কারা যারা এটা দান করতে পারে। এখন যদি দেখি এইচ সি ও থ্রি মাইনাস সে কি করতে পারে জানো, সে একটা এইচ প্লাস ডোনেট করে তোমার সিও থ্রি টু মাইনাসে কনভার্ট হইতে পারে। আবার একই সাথে সে যদি চায়, সে যেমন এই বিক্রিয়ার মধ্যে কি করতেছে জানো, সে এইচ প্লাস গ্রহণ করে এইচ টু সিও থ্রি কনভার্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে সে কি করছে, এইচ প্লাস দান করছে না, সুতরাং সে এই কেসে সে হচ্ছে অ্যাসিড ব্রনস্টেড মতবাদ অনুসারে। আর এই কেসে সে হচ্ছে কি বলতো, একটা বেস। সুতরাং কি বলতো, একই যৌগের নাম কি বলতো, HCO3 মাইনাস, সে কি বলতো একই সাথে অ্যাসিডের মতো আচরণ করছে, আবার সে বেসের মতো আচরণ করছে। সুতরাং এটা কি একটা বলতো উভধর্মিতা ব্যাখ্যা করে ফেললাম। ঠিক আছে, তো এখানে জাস্ট রিয়াকশন গুলো লিখে আনাফ। আর হচ্ছে একটু চাইলে এক্সপ্লেন করতে পারো ব্রনস্টেড মতবাদ অনুসারে ইয়াটা। ঠিক আছে, তবে যাচ্ছি ঘতে কি বলছে, উদ্দীপক হতে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগলগুলো যুক্তি সহ চিহ্নিত করো। উদ্দীপক মানে কি বলতো, যে এইটা। ঠিক আছে, তো বিক্রিয়াটা কি আমরা এটা লিখি, আমরা এইচ সিও থ্রি মাইনাস প্লাস এইচ টু ও কিসে কনভার্ট হয়েছে, এইচ টু সিও থ্রি প্লাস ও এইচ মাইনাস। তোমরা খেয়াল করো এখানে ফার্স্ট অফ অল কি হয়েছে, এই এইচ সিও থ্রি মাইনাস সে কিসে কনভার্ট হয়েছে বলো তো, সে কনভার্ট হয়েছে হচ্ছে এইচ টু সিও থ্রি তে। আর এইচ টু কনভার্ট হয়েছে কিসে বলতো, ওএইচ মাইনাস। কেমনে কনভার্ট হয়েছে, এখানে এইটা কি করছে, একটা এইচ প্লাস গ্রহণ করছে এবং গ্রহণ করে এইচ টু সিও থ্রি তে কনভার্ট হয়েছে। আর এইচ টু এর ক্ষেত্রে সেটা কি করছে, সে একটা এইচ প্লাস ছেড়ে দিছে এবং ছেড়ে দিয়ে ওএইচ মাইনাসে কনভার্ট হয়েছে। তাহলে খেয়াল করো, একজন এসি এইচ প্লাস গ্রহণ করছে, একজন কি করছে বলতো, দান করছে। আমরা কি বলছিলাম, গ্রহণ করলে সে কি একটা বলতো, বেস বেস। আর এটা কি বলতো তোমার হচ্ছে একটা এসিড। আমি যেহেতু আমাকে বলছি যে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল, তো এটা যদি বেস হয় তাহলে এটা কি হবে বলতো, এটা হবে তোমার কনজুগেটেড অ্যাসিড বা অনুবন্ধী অম্ল। কি বলছি, যদি এইটা ক্ষার হয় তো সেটা এইচ প্লাস গ্রহণ করার পরে কিসে কনভার্ট হবে তোমার বলতো, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল বা কনজুগেটেড অ্যাসিড। আর এটা কি বলতো, এটা অ্যাসিড না, সে কি করছে বলতো, একটা এইচ প্লাস ছেড়ে দিছে, সে কিসে কনভার্ট হবে বলতো, সে হবে তোমার কনজুগেটেড বেস বা অনুবন্ধী ক্ষারক। তো বুঝতে পারছো, তো এইভাবে করে একটু দেখাবা সবগুলোর ক্ষেত্রে যে এই সিও থ্রি মাইনাসের ক্ষেত্রে কি করছে, এইচ টু এর ক্ষেত্রে কি করছে, এখানে বেসকে, তারপর সেটার কনজুগেটেড অ্যাসিডকে, এখানে অ্যাসিডকে, সেটা কনজুগেটেড বেসকে। এনাফ, বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছো কিনা জানো তো, একটু আমাকে, সবাই একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সো তোমরা চাইলে হচ্ছে আমার বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, এক্সাম্পল গুলো দেখে যেতে পারো, এনাফ হয়ে যাবে। ঠিক আছে, বয়স দেখে তোমাকে প্রায় চলে আসে প্রশ্ন, তো এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। সো মোটামুটি এটাই ছিল তোমার চ্যাপ্টার টু। চ্যাপ্টার ওয়ান, বেসিক্যালি চ্যাপ্টার ওয়ান এর ইম্পর্টেন্ট যে সিকিউ এর জন্য সেই টপিক গুলো। ঠিক আছে, এখন আমরা শুরু করবো হচ্ছে চ্যাপ্টার থ্রি বা পরিমাণগত রসায়ন। আচ্ছা শুরু করি, তার আগে তোমরা জানাও যে তোমাদের হচ্ছে একটু আমরা গল্প করি। ঠিক আছে, তোমাদের হচ্ছে এক্সামটা কেমন যাচ্ছে, এইচএসসি এক্সামটা কেমন যাচ্ছে, তোমাদের হচ্ছে কি প্রিপারেশন ভালো হচ্ছে কিনা, বা কোন জায়গায় বেশি সমস্যা হচ্ছে, এমসিকিউ তে না সিকিউ পার্টে, এবং তোমার কি মনে হয় যে সামনের এক্সাম গুলা কি করলে ভালো হবে। ঠিক আছে, একটু জানাও আমাকে। আমার নেক্সট চ্যাপ্টার শুরু করব 1 মিনিটের মধ্যে। ঠিক আছে, তোমাদের ওভারঅল কেমন যাচ্ছে এইচএসসি? মাশাল্লাহ, ভালো যাচ্ছে, শুনে ভালো লাগলো। তোমরা হচ্ছে মেইন ফোকাস করবে, আমি তোমাদের বলি একটু। ঠিক আছে, আমাদের ভিডিও বানাইছিলাম, তোমরা দেখছো কিনা জানি না। আর ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের মেইন বইটা পড়ে ফেলবা। ঠিক আছে, মেইন বইয়ের যে ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো আছে একটু দেখে ফেলবা। তারপর যেটা করবা সেটা হচ্ছে তোমরা হচ্ছে এই টেস্ট পেপার থেকে বিগত 5 বছরের প্রশ্ন খুব ভালোভাবে সলভ করবা। তোমরা যদি দেখো যে বিগত 5 বছরের প্রশ্ন সলভ করো, তোমাদের অনেকগুলো কমন পড়বে, এটা গ্যারান্টেড। ঠিক আছে, সিকিউ বলো এমসিকিউ বলো, প্রতি বছরই বোর্ডে হচ্ছে রিপিট হয়, সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর তারপরে এমসিকিউ এর জন্য তোমরা দেখবা হচ্ছে কি, ফিজিক্স দেখছো না, তোমাদের কিন্তু ফিজিক্সের সব এমসিকিউ পার্টটা, প্রতিষ্ঠাই পার্টটা বাসায় যদি তোমাদের এই সেম এমসিকিউ দেওয়া হয়তো 30 মিনিট 40 মিনিটের জন্য, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সলভ করে জমা দিতে পারবা, হার্ড কিছু না।
বাট তোমরা হয়তো হয়তো বা হচ্ছে শেষ করতে পারো নাই, বা হয়তো দাগাইতে পারো না সবগুলো। তার কারণ কি, তোমাদের হচ্ছে প্র্যাকটিস নাই। প্র্যাকটিস না থাকার কারণে মূলত তোমরা হচ্ছে এই এমসিকিউ গুলো দাগায় শেষ করতে পারো না। এবং যে কারণে তোমরা রিকমেন্ড করবো, তোমরা হচ্ছে যখন বইটা পড়ে ফেলবা, টেস্ট পেপারটা সলভ করে ফেলবা, এরপরে তোমরা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ারে, মনে করো ঢাকা বোর্ডের গত বছরের প্রশ্নটা একসাথে একটা ঘড়ি নিয়ে বসবা, 30 মিনিটের মধ্যে তোমরা সলভ করতে পারো কিনা দেখবা, ঠিক আছে? এরকম ভাবে তোমার যদি হচ্ছে 2-3টা এক্সাম দাও, দেখবা তোমাদের হচ্ছে হাতের স্পিড অনেক বেড়ে গেছে এমসিকিউ এর জন্য। তো সিকিউ এর জন্য যেটা বলছিলাম, টেস্ট পেপার সলভ করবা, আর এমসিকিউ এর জন্য তোমরা হচ্ছে বই পড়ার পরে একটু ঘড়ি ধরে হচ্ছে যে একটা হচ্ছে ইয়া করবা, এক্সাম দিবা, এনাফ। ঠিক আছে? এমসি কমন আসবে না, বাট তোমার হচ্ছে সেম টাইপের জিনিসপাতি আসবে। বলো, তোমাদের হচ্ছে চ্যাপ্টারটা পড়ালাম, সেই চ্যাপ্টারে যে টপিক গুলো পড়াইছি, এর বাইরে কোন টপিক আছে? প্রশ্ন আসার কোনো সম্ভাবনা আছে? নাই কিন্তু। সো তুমি যদি হচ্ছে সবকিছু পড়ে থাকো, তোমরা কিন্তু ইনশাল্লাহ কমন পড়বে, টেনে কোনো চিন্তা করার কারণ নেই। আচ্ছা, সো হচ্ছে মাত্র একটা শেষ করছি আমরা, তো আমাদের কিন্তু স্পিড বাড়াইতে হবে, আর 2 চ্যাপ্টার বাকি আছে। তো আমরা একটু ফার্স্ট আগাই, ঠিক আছে? চ্যাপ্টার 3, পরিমাণগত রসায়ন, শুরু করতেছি। সবাই রেডি কিনা জানাও, সবাই রেডি কিনা জানাও। ঠিক আছে, পরিমাণগত রসায়ন শুরু করতেছি। ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট টপিক গুলো দেখি আমরা, টপিক গুলো দেখি আগে কি কি টপিক আছে। টপিক 1, ঘনমাত্রা। ঘনমাত্রা, মোলারিটি, পিপিএম, পিপিবি। তারপর টপিক 2 কি বলতো, লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র। তারপর অম্ল ক্ষার প্রশমন, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এই অম্ল ক্ষার প্রশমন, এখান থেকে তোমার হচ্ছে কি বলতো, সরি, হ্যাঁ, অম্ল ক্ষার প্রশমন থেকে তোমার কিন্তু হচ্ছে বোর্ডে প্রশ্ন আসে, সিকিউ প্রশ্ন চলে আসে। তারপর জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট টপিক। আর আয়ন ইলেকট্রন সমতা, তো এটা 5 স্টার টপিক। আয়ন ইলেকট্রন সমতা, এখান থেকে তো 5 স্টার টপিক। এখান থেকে হয় তোমাকে দিবে সমতা করতে দিবে, অথবা তোমাকে হচ্ছে একটা সমতা করা সমীকরণ থেকে তোমাকে হচ্ছে হিসাব ক্যালকুলেশন করতে দিবে, ক্যালকুলেশন করতে দিবে। তারপর টপিক গুলো কি বলতো, এই যে যেটা বলতেছিলাম যে সমতাকৃত সমীকরণ থেকে গণনা, এখান থেকে তোমার সিকিউর প্রশ্ন আসে। তারপর কি আয়োডোমিতি এবং আয়োডোমিতি। আয়োডোমিতি আর একটা কি আয়োডিমিতি। তারপর কি বলতো টাইট্রেশন। তারপর কি অম্লক্ষার টাইট্রেশন, এবং কি বলতো জারণ বিজারণ টাইট্রেশন। তো এগুলোই ছিল। তারপর জ্ঞানমূলকের জন্য, জ্ঞানমূলকের জন্য তোমাদের কিছু দাগায় দেওয়া হয়েছে, এখানে বেশি নাই, এখানে তোমার হচ্ছে এই আহ 8টার মতো আছে। তো এখানে তোমরা দেখবা ফুল সিলেবাস চলে আসে ভুলে, আমি জানি না কেমনে আসছে, হোয়াট এভার। তোমাদের জন্য হচ্ছে আমি একটা পিডিএফ বানাইছি, ঠিক আছে? পিডিএফটাও তোমরা হোপফুলি পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তোমাদের ওই পিডিএফ এর মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, 2 পেপারেরই সবগুলা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ সিকিউ এর ক এবং খ এর জন্য ইম্পর্টেন্ট যেগুলো সব কম্পাইল করে দেওয়া আছে, ঠিক আছে? এর বাইরে প্রশ্ন আসা সম্ভবই না। তোমাদের সাজেশন দিব না, তোমাদের যেগুলো হচ্ছে আসার মতো বইয়ের থেকে ইম্পর্টেন্ট জ্ঞানমূলক অনুধাবন, সবগুলো এখানে কম্পাইল করে দিয়েছি। তোমরা হয়তো বা খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখানে 2-1টা আছে, দেখতে পারো। আর ওগুলোর জন্য একটু ওয়েট করো, কয়েকদিন পর তোমাদের দিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, সো শুরু করি আমরা। ফার্স্ট টপিক ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি বলতো, তোমার মোলারিটি হিসাব করতে হবে এখানে। তোমাদের হচ্ছে কি বলতো মোলারিটি নিয়ে হিসাব নিকাশ আছে, মোলারিটি। তারপর তোমার কি বলতো শতকরা ঘনমাত্রা এখানে আছে, শতকরা বা পার্সেন্টেজ কম্পোজিশন, যে পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ আছে। তারপর তোমার হচ্ছে পার্সেন্ট ডাব্লিউ বাই ভি আছে, ঠিক আছে? তারপর পার্সেন্ট ভি বাই ভি এগুলো আছে। তারপর কি বলতো পিপিএম ঘনমাত্রা বা পিপিবি ঘনমাত্রা। তো এই সবগুলোর মধ্যে তোমার ইন্টা কনভার্সনটা তোমাকে শিখা লাগবে, ইন্টা কনভার্সন তোমাকে শিখা লাগবে। অর্থাৎ মোলারিটি থেকে তুমি কিভাবে শতকরাতে নিতে পারবা, অথবা শতকরা থেকে পিপিএম নিতে পারবা, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের হচ্ছে জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি আমার ফার্স্ট সিকে চলে যাচ্ছি আমরা। কি বলছে পাত্র 1, পাত্র 2 তোমাকে বলছে যে উদ্দীপকের পাত্র 1 এর দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। উদ্দীপকের পাত্র 1 এর দ্রবণের ঘনমাত্রা তোমাকে কি করতে হবে বলতো, পিপিএম এককে নির্ণয় করতে হবে। তো কি কি ইউনিটে আছে বলতো, তোমাকে এখানে বলা আছে যে 20 মিলি দ্রবণে, 20 মিলি দ্রবণে তোমার 0.2 গ্রাম, 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে। তো পিপিএম মানে কি আমরা জানি যে পার্টস পার মিলিয়ন বা মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ প্রতি লিটার সলিউশনের মধ্যে কত মিলিগ্রাম তোমার এখানে দ্রব্য আছে, সেটাই কি তোমার মতো পিপিএম এর কথা। সো দেখি আমরা, 1 লিটার মানে কি বলতো তোমার 1000 মিলি না? সুতরাং 20 মিলিতে আছে তোমার হচ্ছে 2 গ্রাম। সুতরাং কি বলতো 1000 মিলিতে কত হবে, 0.2 ডিভাইডেড বাই 20 ইন্টু 1000। এটা কি বলতো গ্রামে চলে আসে না? তো তুমি কি করতে হবে এটাকে, এটাকে জাস্ট 1000 দ্বারা যদি গুণ করো, যদি 1000 দ্বারা গুণ করো, তাহলে কি বলতো যা বাবা, সেটাই তোমার কি বলতো পিপিএম ঘনমাত্রা। এটা তোমার কি বলতো পিপিএম
ঘনমাত্রা। হ্যাঁ, তোমরা চাইলে হচ্ছে অনেকে ফর্মুলা ইউজ করতে পারো, তোমরা চাইলে অনেকে ফর্মুলা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি প্রেফার করি তোমাদের হচ্ছে এমনি করে কথায় লিখে লিখে করা। তো তোমাদের জন্য কি বলতো, তোমার কোনো ধরনের ঝামেলা হয় না। যাচ্ছি পরেরটাতে, কি বলছে, উদ্দীপকের মাত্র এক দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। সো এখানে তোমার ঘনমাত্রা কিসে দেওয়া আছে বলতো, 0.4 মোলার, 0.4 মোলার। তাহলে কি করতে হবে তোমাকে, মোলারিটি থেকে ppm এ কনভার্ট করতে হবে, মোলারিটি থেকে ppm এ কনভার্ট করতে হবে। কেমনে করতে হয়, কেমনে করতে হয় বলতো, এখানে কি আছে, 0.4 মোল সালফিউরিক অ্যাসিড, তার মানে কি 0.4 মোল সালফিউরিক অ্যাসিড মানে কি, তার মানে হচ্ছে 1 লিটার দ্রবণের মধ্যে তোমার হচ্ছে কি বলতো H2SO4 আছে কতটুকু বলতো, 0.4 মোলার, 0.4 মোলার। এখন 0.4 মোল মানে কি, 0.4 মোল মানে কি, কি করতে পারি বলতো এটাকে আমি, যদি আমি আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত বলতো, 98, তাহলে কি হবে বলতো তোমার, তুমি গ্রামে পেয়ে যাবে না, যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড এখানে আছে, সালফিউরিক অ্যাসিড কত আছে কি বলতো, 98 দ্বারা গুণ করলে এখানে হবে। এখন তুমি যদি এই ভ্যালুটাকে কি করো বলতো তুমি, আরো 1000 দ্বারা গুণ করো, তাহলে কি বলতো তুমি মিলিগ্রাম এককে জিনিসটা পেয়ে যাবে। তাহলে বলতো 1 লিটার দ্রবণের মধ্যে কত মিলিগ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, সেটাই কি বলতো তোমার ppm ঘনমাত্রা না, সেটাই হচ্ছে কি বলতো তোমার ppm ঘনমাত্রা। বুঝে গেছে? তো এটা কিন্তু খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার বোর্ডে প্রায় চলে আসে, প্রতি বছরই চলে আসে যে তোমার এই ধরনের কনভার্সন গুলা। এরপর প্রশ্ন কি বলছে, যে উদ্দীপকের পি পাত্রের দ্রবণে 100 মিলি পানি যোগ করলে ppm এককে ঘনমাত্রা কত হবে। তো এখানে কি দেওয়া আছে বলতো, পার্সেন্ট কম্পোজিশন দেওয়া আছে, পার্সেন্ট কম্পোজিশন দেওয়া আছে। তো 20% মানে কি, 20% মানে হচ্ছে 100 মিলি। আমার হচ্ছে পেনটা একটু প্রবলেম করতেছে, ওকে হ্যাঁ, দেখি আমরা 20 মিলি দ্রবণের মধ্যে, সরি 100 মিলি দ্রবণের মধ্যে তোমার কি বলতো 20 মিলি সালফিউরিক অ্যাসিড, সরি 20 মিলি না 20 গ্রাম, 20 মিলি না 20 গ্রাম দ্রব্য আছে। সুতরাং বলতো 200 মিলিতে, সুতরাং 200 ml এর মধ্যে কি বলতো তোমার 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে। এখন দেখো 200 মিলি দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে কি কতটুকু বলতো তোমার 40 গ্রাম। এখন তুমি যদি 100 মিলি পানি যোগ করো তাহলে কি হবে বলতো, এই 200 সাথে 100 যোগ করলে কত হবে, 300 মিলি হবে না, 300 মিলি হবে না। সো 300 মিলি দ্রবণে আলটিমেটলি তোমার কতটুকু 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকবে। তো তাহলে কি করতে হবে, ppm মানে কি, 300 মিলিতে আছে 40 গ্রাম, তাহলে কি সেখান থেকে কনভার্ট করতে হবে কি আগের মতো 1000 মিলিতে কত গ্রাম, সেখান থেকে কি 1000 দ্বারা গুণ করলে মিলিগ্রামে কনভার্ট করতে পারবা। বুঝতে পারছো সবাই, সবাই বুঝতে পারছো? তো 300 মিলিতে কতটুকু আছে 40 গ্রাম, সুতরাং সেখান থেকে 1000 মিলিতে কত গ্রাম, 1000 গ্রাম থেকে তোমার হচ্ছে কি বলতো, তোমার 1000 দ্বারা গুণ করে মিলিগ্রামে কনভার্ট করলে কি সেটা ppm এককে তোমার ঘনমাত্রাটা হয়ে যাবে। বুঝে গেছে? তো তারপর দেখি আমরা কি বলছে, এ পাত্রে কতটুকু পানি যোগ করলে তা সেমি মোলার দ্রবণে পরিণত হবে। তো এখানে কি বলতো 8%, 500 মিলি দেওয়া আছে। সো সবগুলো ম্যাথ সলভ করতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, সো তোমাদের সলভ করে দিব না, তুমি বুঝতে পারছো এখানে কি করতে হবে আগের মতোই, ঠিক আছে। 8% পার্সেন্টে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে নিতে হবে কিসে বলতো, মোলারিটিতে নিতে হবে, তোমাকে মোলারিটিতে নিতে হবে, এবং সেখান থেকে তোমাকে হচ্ছে কি বলতো আহ কনভার্সন করে নিতে হবে। তো তোমরা চাইলে হচ্ছে কিন্তু হচ্ছে S1V1 এই ফর্মুলা ইউজ করতে পারো, S1V1 ইজ ইকুয়াল টু S2V2, এটা অ্যাড করলেও এই ফর্মুলা ইউজ করলে তোমরা কি বলতো এই জিনিসটা, এই ম্যাথটা করতে পারবা, ঠিক আছে। তো এই ম্যাথগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, তোমাদেরকে যেহেতু হচ্ছে দিয়ে দিব পিডিএফটা, তো তোমরা হচ্ছে এই ম্যাথগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে তোমাদের কি বলতো বেসিক্যালি ইম্পর্টেন্ট, দেখো খেয়াল করো তোমাদের এগুলো সবগুলো কিন্তু বোর্ডে আসছিল, সবগুলো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ সেগুলো বোর্ডে আসছিল, তো তোমরা যদি এগুলো সলভ করো তোমাদের কিন্তু হচ্ছে একটা ভালো প্র্যাকটিস রিভিউ সেকশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো সলভ করে দিলাম না, সলভ করতে গেলে অনেক সময় লাগবে, তোমরা নিজেরা একটু পাশে দেখে নিও। তারপর দেখি আমরা জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে তোমার কি বলতো খুব ইম্পর্টেন্ট দুটো জারণ বিজারণ বিক্রিয়া মাথায় রাখা লাগবে, এখান থেকে প্রতি বছরই বোর্ডে প্রশ্ন আসে। কোন দুটো জারণ বিজারণ বিক্রিয়া বলতেছে, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে FeSO4 প্লাস প্লাস KMnO4 প্লাস H2SO4, এইটা
আর আরেকটা হচ্ছে FeSO4 প্লাস K2Cr2O7 প্লাস H2SO4। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জারণ বিজারণ বিক্রিয়া। এই দুটো জারণ বিজারণ বিক্রিয়া তোমাকে সমতা করা শিখতে হবে এবং ফুল রিঅ্যাকশনটা লেখা শিখতে হবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে আর কোনো জারণ বিজারণ বিক্রিয়া পড়ো না পড়ো, এই দুইটা যদি পড়ো আশা করা যায় 50% যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো দেখি আমরা ফার্স্টটা কি হবে। ফার্স্টটা এখানে কি হবে বলতো? এখানে হবে Fe2SO4 SO4 whole 3 plus K2SO4 প্লাস H2O। সমতা করতে হবে এরপর, ঠিক সেম হবে এখানে। এখানে কি হবে? Fe2SO4 whole 3 plus K2SO4 সো এটাকে সমতা করতে হবে। সো তোমরা হচ্ছে নিজের সমতা করা শিখো, আমি কিন্তু হচ্ছে করতে পারবো, বাট তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? একটু এই দুইটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা তোমার জার্ন রিটার্ন বিক্রিয়া। এই দুইটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করা যায় এখান থেকে তোমার প্রতি বছর প্রশ্ন আসে এই দুইটার মধ্যে একটা থেকে। সো আমাদের এই দুইটা ভালোভাবে শিখতে হবে। দেখি আমরা ফার্স্ট অফ অল কি বলছে। এখানে বলছে যে এই বিক্রিয়ায় 1 নং বিক্রিয়ায় জারক এবং বিজারক পদার্থ চিহ্নিত করে কারণ বর্ণনা করো। জারক এবং বিজারক চিহ্নিত করে কি করতে হবে বলতো? কারণ বর্ণনা করতে হবে। সো আমরা একটু আমাদের রিভিউ করে আসি, ঠিক আছে? জারণ বিজারণ, জারক বিজারক, এই চারটা কনসেপ্ট। জারণ বিজারণ, তারপর কি বলতো? জারক বিজারক, জারক এবং কি বলতো? বিজারক। মাথায় রাখবা, জারণ মানে হচ্ছে ছাড়ন। জারণ মানে কি বলতো? ছাড়ন। আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ। বিজারণ মানে কি বলতো? তোমার হচ্ছে গ্রহণ, ঠিক আছে? কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন, ঠিক আছে? ইলেকট্রন ছাড়ন আর ইলেকট্রন গ্রহণ। তার মানে জারণ বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়ায় কোন একটা রাসায়নিক মৌল বা পদার্থ কি করে বলতো? ইলেকট্রন ছেড়ে দেয়, সেটার নাম কি? সেই বিক্রিয়ার নাম কি? সেই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়ায় কোন একটা পদার্থ কি করে বলতো? ইলেকট্রন গ্রহণ করে, সেটার নাম কি বলতো? বিজারণ বিক্রিয়া। আর জারক মানে কি? জারক মানে কি? জারক মানে যার, যে অপরকে জারিত করবে। কি করে বলতো? অপরকে জারিত করবে, অপরকে জারিত করবে। তোমরা চাইলে এটা মাথায় রাখতে পারো এভাবে করে, আমি এভাবে করে মাথায় রাখি যে তোমরা তো নাম শুনছো তাই না? ঘটক। ঘটক, ঘটক মানে কি বলতো? সে কি করে? সে অপরের বিয়ে ঘটাতে সাহায্য করে, অপরের বিয়ে ঘটাতে সাহায্য করে, বা সে কিন্তু নিজে বিয়ে করে না। সো সেম কাহিনী। জারক, সে কি করে বলতো? অপরকে জারিত করে, বাট তার নিজের কি ঘটে? তার বিজারণ ঘটবে। জারক কি করবে? অপরকে জারিত করবে, নিজের বিজারণ করবে। তাহলে কি বিজারক কি করবে বলতো? সেম কাহিনী। বিজারক অপরকে বিজারিত করবে, নিজে জারিত করবে। তো ওই চারটা যে মাথায় রাখলে একদম তোমার জারণ বিজারণ, জারক বিজারকের কনসেপ্ট একদম ক্লিয়ার। তো কি বললাম? জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, জারক মানে অপরকে জারিত করবে, নিজের বিজারণ করবে, বিচারক মানে অপরকে বিজারিত করবে এবং নিজের জারণ করবে। সবাই ক্লিয়ার জিনিসটা? সবাই কি একদম ক্লিয়ার, ফুল ক্লিয়ার এই চারটা কনসেপ্ট? যদি ক্লিয়ার থাকো তাহলে হচ্ছে আমরা যাই এই বিক্রিয়ার ক্ষেত্রে। কি বলছে বলতো? তোমার এখানে বলছে যে লোহা, ঠিক আছে? এখানে কি বলছে বলতো? লোহা। তো লোহা থেকে কি কনভার্ট হয়েছে বলতো? Fe3+। তো বলো Fe2+ থেকে Fe3+ এ কনভার্ট হওয়ার জন্য কি লাগবে বলতো? একটা ইলেকট্রন ছাড়া লাগবে না? কি করা লাগবে বলতো? ইলেকট্রন ছেড়ে দেওয়া লাগবে। আর এখানে কি আছে বলতো? ম্যাঙ্গানিজ +7 আছে না? ম্যাঙ্গানিজ আছে +7। এখানে +7 থেকে +2 তে, +7 থেকে +2 তে কনভার্ট হয়ে যাবে। কি করা লাগবে বলতো? 5টা ইলেকট্রন এখানে গ্রহণ করা লাগবে। তাহলে বলো, ইলেকট্রন ছাড়া মানে কি ধরনের বিক্রিয়া? জারণ বিক্রিয়া না? জারণ বিক্রিয়া না? আর এটা কি ধরনের বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আর আমরা কি জানি বলতো? জারক মানে অপরকে জারিত করে, বিজারক কি হবে বলতো? বিজারিত করবে। সুতরাং এখানে কি বলতো? এইটা হচ্ছে
বিজারক। আর এটা কি বলতো একটা জারক। এটা কি বলতো একটা জারক, আর ওটা কি বলতো একটা বিজারক। সবাই কি বুঝতে পারছো? সবাই ক্লিয়ার কিনা একটু বলো। এই জারণ বিজারণের কনসেপ্ট গুলো যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য হচ্ছে বাকি জিনিসপাতি বোঝা একদম সহজ। বাকি বিষয়গুলো বোঝা তোমার জন্য একদম সহজ। তো তারপর কি বলতো, আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা। অলরেডি দেখে ফেলছি আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা গুলা। ঠিক আছে। তো এখানে দেখে আমরা কি বলছে, উদ্দীপকের এক নং কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। খেয়াল করেন কি বলছে বলতো, এখানে ছিল লোহার আকরিক। এখানে কি বলছে বলতো, লোহার আকরিক। লোহার আকরিকের মনে কি আছে বলতো, এটার মধ্যে জাস্ট লোহা আছে, জাস্ট লোহা আছে। সো লোহার মধ্যে কি করা হয়েছে, সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হয়েছে। সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, কি উৎপন্ন হয়েছে এখানে, FeSO4 প্লাস H2 উৎপন্ন হয়েছে। এরপর কি করছে, এই FeSO4 কে টাইট্রেশন করা হয়েছে। ঠিক আছে, এই FeSO4 কে টাইট্রেশন করা হয়েছে কার সাথে বলতো, KMnO4 এর সাথে। তুমি কি করতে বলছে, এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা তোমাকে ফুল লিখতে বলছে। এইটা জারণ বিজারণ বিক্রিয়া কি করতে হবে বলতো, ফুল লিখতে হবে। সো অলরেডি তো বলছি তোমাদের, সাজেশন দিছি কি বলতো, দুইটা সাজেশন দিছিলাম না, যে KMnO4 আর K2Cr2O7 এর সাথে FeSO4 এর জারণ বিজারণ বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখছো কমন কিন্তু পড়ে গেছে অলরেডি। দেখছো ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে হচ্ছে কমন পড়ে গেছে। এবং অন্য কোনো কিছু কমন পড়ুক না পড়ুক, এটা অবশ্যই কমন পড়বে, তোমাদের গ্যারান্টি দিয়ে বলা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। সো কি করতে হবে বলতো, সমতা বিক্রিয়াটা ফুল লিখতে হবে, সমতাটা ফুল লিখতে হবে। আচ্ছা, সো এখানে কি বলছে, গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের বি এবং সি পাত্রে দ্রবণের সংঘটিত বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। দেখো এগেইন একটা কমন পড়ে গেছে কুমিল্লা বোর্ডে, যা এই যে কুমিল্লা বোর্ডে কেউ আছে এখানে, কুমিল্লা বোর্ডে কি এখানে আসো? ঠিক আছে, তোমাদের প্রশ্ন সবচেয়ে হার্ড আসে না? দেখছো স্টিল হচ্ছে এই জায়গায় কিন্তু যত প্রশ্ন হার্ড আসুন কমন কিন্তু পড়বেই। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রতি বছরই আসে। বিগত 10 বছর খেয়াল করে দেখবা, প্রতি বছর এখান থেকে একটা বা দুটো সিকিউ অবশ্যই আসে। সো এই বিক্রিয়াটার তোমাকে সমতাটা দেখতে হবে। আচ্ছা, তারপর যদি আমরা যাই যে উদ্দীপকের এ পাত্রে সংঘটিত বিক্রিয়াটা আয়নের মধ্যে সমাধান করো। খেয়াল করো এগেইন, KMnO4 আর হচ্ছে কি বলতো অক্সালিক অ্যাসিড। KMnO4 সাথে কি বলতো, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কোনটা বলতো, H2C2O4, H2C2O4। সো H2C2O4 এর সাথে কি বলতো, KMnO4 এর এই বিক্রিয়াটা। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো তোমাদের দেখবা আহ হাজারি স্যারের বইয়ে বেশি না, তোমার হচ্ছে 5 থেকে 6টার মতো হচ্ছে আছে জারণ বিজারণ বিক্রিয়া। তো এগুলো একটু খেয়াল করো। ঠিক আছে, বইয়ের গুলা যদি করে যাও মোটামুটি এনাফ, আর বইয়ে বাইরে করা লাগবে না। হাজারি স্যারের বই পড়ো বা গুরু স্যারের বই পড়ো, দেখবা স্যাররা খুব সুন্দর করে হচ্ছে আলাদা করে এই সমতা গুলা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে। তো যে বইয়ের মধ্যে যেগুলো আছে না, সেগুলো হচ্ছে একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করে যায়, 2-1বার করে, তাহলে দেখবা পরীক্ষা হলে পারবা। তো এটা পরীক্ষা আসে কিন্তু প্রতি বছরই আসে। সো এটা কিন্তু মিস করা যাবে না, কোনো মতেই মিস করা যাবে না। আচ্ছা, তো তারপর বলছে কি বলতো, গ নাম্বারে এ পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংঘটিত রিডক্স বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো। দেখছো अगेन অক্সালিক অ্যাসিডের সাথে তোমার কি KMnO4 এর তোমার রিডক্স বিক্রিয়া, অক্সালিক অ্যাসিডের সাথে কি বলতো KMnO4 এর রিডক্স বিক্রিয়া, এরাও কিন্তু দেখো তো সেম জিনিস চলে আসছে। তো দেখছো প্রতি বছর কিন্তু এখানে বোর্ড প্রশ্ন রিপিট হয়, সে কারণেই বলছি বেসিক্যালি ইম্পর্টেন্সের সাথে এটা পড়ার জন্য। আচ্ছা, তারপর সমতাকৃত বিক্রিয়া থেকে গণনা। তাতে কিন্তু আমরা সমতা করছি, ভালো কথা, বাট এখন তোমার কি আছে বলতো, সমতা করছো ভালো কথা, বাট এখন তোমাকে টাইট্রেশন থেকে তোমাকে হিসাব করতে হবে যে যদি কত গ্রাম থেকে কত গ্রাম বা কত লিটার থেকে কত লিটার উৎপন্ন হবে বা এই জিনিসগুলা। ঠিক আছে, তো এখানে তোমাকে বলতে গিয়ে উদ্দীপকের খেয়াল করো টেবিলের মধ্যে কি বলছে, দুটা কোম্পানির কথা বলছে। লোহার আকরিক কি করছে, লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিড যোগ করছে, যোগ করার পরে কি করছে, টাইট্রেশন করছে। টাইট্রেশন জন্য কতটুকু লাগছে এখানে, এবং টাইট্রেশন যাবতীয় বিকারকে সব ডিটেলস দেওয়া আছে। সো তোমাকে প্রশ্ন গতে বলছে যে উদ্দীপকের কোন কোম্পানির আকরিক থেকে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে, কোন কোম্পানির আকরিক থেকে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে। খেয়াল করো তোমাদের কিন্তু অলরেডি বলছি এই কোম্পানির ক্ষেত্রে কি করছে, কোম্পানি এর ক্ষেত্রে যেটা হয়েছে, লোহার সাথে যখন সালফিউরিক অ্যাসিড যোগ করছে কি কনভার্ট হয়েছে, এটা FeSO4 এ কনভার্ট হয়ে গেছে। এই FeSO4 এর সাথে
এফ কি বিক্রিয়া করছে বলতো, কে মানে ফোর সাথে বিক্রিয়া করছে, আর বিতে বিক্রিয়া করছে কার সাথে বলতো, K2Cr2O7। সো বিক্রিয়াগুলো আমরা যাই একটু, ঠিক আছে, বিক্রিয়াগুলো কোথায় বলতো, হ্যাঁ এই বিক্রিয়া থেকে কি দেখতে পাচ্ছি বলতো, এই FeSO4 এর সাথে, এই FeSO4 এর সাথে KMnO4 এর একটা রিলেশন দেখতে পারতেছি। এই রিলেশনটা কিরকম জানো, তোমাদের যদি করতাম দেখতে পারতাম যে এখানে 5 আসতো, আর এখানে তোমার কি আসতো বলতো, 6 আসতো। এখানে 5 আসতো, এখানে কি বলতো, 6 আসতো। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা কি পাই বলতে পারবা, এখান থেকে আমরা বলতে পারি যে তোমার 5 মোল FeSO4, 5 মোল FeSO4 is equivalent to 1 mole KMnO4, 1 mole KMnO4। again ঠিক সেভাবে লিখতে পারতাম কি বলতো, 6 মোল FeSO4, 6 mole FeSO4 is equivalent to 1 mole K2Cr2O7। সো এখান থেকে হিসাব করে আমরা করতে পারতাম কি জানো, তোমার আবার লোহার সাথে FeSO4 এর সাথে কার সম্পর্ক আছে, এই FeSO4 এর সাথে সম্পর্ক আছে লোহার। 1 মোল লোহা থেকে 1 মোল FeSO4 উৎপন্ন হয়। সো এখান থেকে আমি তোমার বিশুদ্ধ লোহার পরিমাণ বের করে ফেলতে পারতাম, বিশুদ্ধ লোহার পরিমাণ বের করে ফেলতে পারতাম। এরপর কি বলতো, কিন্তু লোহার আকরিক পরিমাণ দেওয়া আছে, তো এখানে পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে পারতাম যে কত পার্সেন্ট বিশুদ্ধ, এ কোম্পানির ক্ষেত্রে কত পার্সেন্ট বিশুদ্ধ, বি কোম্পানির ক্ষেত্রে কত পার্সেন্ট বিশুদ্ধ। আমি দুটো কম্পারিজন করে আমি একটা কনক্লুশনে পৌঁছাইতাম যে কোনটা বেশি ভালো, কোনটা বেশি ভালো বা কোনটা বেশি লাভজনক। বুঝে গেছে? তো তোমরা এই ধরনের ম্যাথ পাওয়া বইয়ের মধ্যে, এখন ডিটেলসে সলভ করার মতো জায়গা নাই, সময় নাই, তাড়াতাড়ি করা লাগবে। সো হচ্ছে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, ঠিক আছে? যদি কোনো স্টিল কারো প্রবলেম থাকে বলতে পারো, আমি তোমাদের হয়তো বা গ্রুপে হচ্ছে একটা আলাদা ভিডিও দিতে পারি, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে এই প্রবলেমটার উপরে, তাহলে হচ্ছে আমরা একটা আলাদা ভিডিও বানাবো এই টপিকটার উপরে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি আমরা কি বলছে, উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে কত আয়তন এ পাত্রে দ্রবণ প্রয়োজন। এখানে বিজারক কোনটা বলতো, এখানে ABC তিন পাত্রের মধ্যে তিনজন আছে, এটার মধ্যে আছে K-4, এটার মধ্যে আছে FeSO4, এটার মধ্যে কি আছে বলতো, K2Cr2O7। এটার মধ্যে একমাত্র একমাত্র লোহাটাই কি বলতো একটা বিজারক। তো বলছে বিজারককে জারিত করতে কত আয়তন এ পাত্রে, অর্থাৎ কি K-4 কতটুকু প্রয়োজন। সো কি করতে হবে, ফার্স্ট অফ অল রিয়াকশন লিখতে হবে, তারপর কি করতে হবে, সমতা করতে হবে, তারপর নর্মাল টাইট্রেশনের রুল অনুযায়ী যে 1 মোল FeSO4 ইজ ইকুইভ্যালেন্ট, সরি 1 মোল KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার 5 মোল FeSO4। তো সেখান থেকে হিসাব নিকাশ করে তোমাকে হচ্ছে ইয়াটা বের করতে হবে, কত আয়তন বা এই জিনিসগুলো তোমাকে বের করতে হবে। So, একই ধরনের ম্যাথ, একই ধরনের ম্যাথ, সবগুলো হচ্ছে একই ধরনের ম্যাথ। তো তোমরা হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করো, ট্রাই করে দেখো, আর যদি কোনো প্রবলেম থাকে জানাও, তোমাদের জন্য আলাদা ভিডিও বানাবো এই টপিকটার উপরে। আর আজকে হচ্ছে এত ডিটেলসে সবগুলো করানোর সময় কিন্তু আমাদের হাতে নাই। আর তোমরা হচ্ছে সাইট দেখে ট্রাই করো, বই দেখে ট্রাই করো, তোমরা চেষ্টা করে দেখবা এই ধরনের প্রশ্ন আছে, অনেক সলভ আছে। তো তোমার নিজের একটু ট্রাই করে দেখো, যদি প্রবলেম থাকে আমাকে জানাবা, জাস্ট আমি তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? সব ঠিক আছে বলো, যাচ্ছি পরে। আয়োডোমিতি এবং আয়োডিমিতি, ঠিক আছে? এখানে নামের মধ্যে কিন্তু তোমার হচ্ছে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস মেসেজ আছে। আয়োডো, ডু মানে তোমার আয়োডিনের ঘনমাত্রা তোমাকে জানা নাই, তোমাকে বের করতে হবে। আয়োডি মানে ডিট মানে করা আছে, অর্থাৎ আয়োডিনের ঘনমাত্রা তোমাকে এখানে বের করা আছে, আয়োডিনের ঘনমাত্রা বের করা আছে, এবং সেখান থেকে তোমাকে টাইট্রেশন করে তোমাকে হিসাব নিকাশটা করতে হবে। সো এখানে খুব ইম্পর্টেন্ট কিছু রিয়াকশন আছে, খুব ইম্পর্টেন্ট কিছু কি আছে বলতো, তোমার রিয়াকশন আছে। রিয়াকশন গুলো একটু তোমার মাথায় রাখতে পারো। কি কি রিয়াকশন আছে, কপার সালফেট প্লাস আয়োডিন, এই বিক্রিয়া কি উৎপন্ন হয় জানো, Cu2, Cu2 I2, সরি সরি এখানে ভুল লিখছি একটু। বেসিক্যালি রিয়াকশনটা হবে হচ্ছে তোমার আহ কেআই এর সাথে, ঠিক আছে, I2 এর সাথে না, সে কারণে তো বলতেছিলাম যে একটু একটু ভুল হয়ে গেছে। প্লাস KI, Cu2 I2 প্লাস I2 প্লাস K2
SO4। ঠিক আছে, এইটার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে আয়োডোমিতি। এই বিক্রিয়ার নাম কি তোমাদের? আয়োডোমিতি। তো আয়োডোমিতি বিক্রিয়া কি উৎপন্ন হয় বলতো? এই যে আয়োডিন উৎপন্ন হয়, এবং এই উৎপন্ন যে আয়োডিন, উৎপন্ন হচ্ছে যে আয়োডিন, সেই আয়োডিনের সাথে তোমার হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট এর বিক্রিয়া ঘটানো হয়। SO6 + Na। এই দুটো বিক্রিয়া হচ্ছে, যদি মাথায় রাখতে পারো, তোমার আয়োডোমেথিন সব ম্যাথ তুমি পেরে যাবে। সমতা করতে হবে, ঠিক আছে? সমতা করা নাই, সমতা করে নিও, সমস্যা নেই, ঠিক আছে? তো আয়োডোমিথি এবং আয়োডোমিথির জন্য জাস্ট এই দুইটা বিক্রিয়া যদি মাথায় রাখতে পারো, তোমাদের হচ্ছে কিন্তু 90% কাজ শেষ হয়ে গেছে। সো কি বলছি তোমাকে বলতো? আয়ন ইলেকট্রন পদ্ধতির জন্য দুইটা তোমাদের রিয়াকশন দিয়েছি। কি কি বলছি বলতো? ফেরাস সালফেটের সাথে KMnO4 এবং ফেরাস সালফেটের সাথে K2Cr2O7। আর আয়োডোমিথি এবং আয়োডোমিথির ক্ষেত্রে এই দুটো রিয়াকশন, যদি এই চারটা রিয়াকশন মাথায় রাখতে পারো, তোমার মোটামুটি আশা করা যায় যে 50%, ওভার 50% তোমরা হচ্ছে কমন পাবা, অবশ্যই একদম ডিরেক্ট কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখি আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন আছে। কি বলছে এখানে বলতো? CQ1 এর মধ্যে বলছে SO4 দ্রবণ, এখানে এর পারমাণবিক ভর কি বলতো? 63.5। আর আমরা জানি কি 63.5 কার বলতো? কপারের না? কপারের না, ঠিক আছে? সো কপারের এটা জানি আমরা। আর বিতে কি বলতো? KI দ্রবণ। আর সি তোমার এখানে 50 মিলি 0.02 মোল সোডিয়াম থাইসালফেট দ্রবণ। তোমাকে এখানে বলছে যে A2+ দ্রবণের, সরি, আয়নের পরিমাণ নির্ণয় বি দ্রবণের প্রয়োজন আছে কিনা বিক্রিয়া সহকারে যৌক্তিকতা বিশ্লেষণ করতে হবে। তো খেয়াল করো তো, বি কি? পটাশিয়াম আয়োডাইড। আর এ কি? কপার সালফেট না? তো খেয়াল করো যে কপার সালফেট আর কি বলতো তোমার? কপার আয়োডাইড। তো তাহলে কি বলতো? যৌক্তিকতা আছে কিনা? হ্যাঁ, যৌক্তিকতা হচ্ছে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমার কি বলতো? কোন কোম্পানির টিংচার আয়োডিনে আয়োডিনের ঘনমাত্রা সর্বাধিক? তো এখানে তুমি সেম ম্যাথ, তোমাকে এই দুইটা রিঅ্যাকশন লিখতে হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে বলতো? এই দুইটা রিঅ্যাকশন লিখতে হবে। তো এখানে কমন কি বলতো? আয়োডিন। তো এইখান থেকে তোমাকে হচ্ছে টাইট্রেশনের যে ফর্মুলা লিখো না, ফর্মুলা ডেভেলপ করতে হবে। ফর্মুলা ডেভেলপ করলে তুমি হচ্ছে খুব ইজিলি জিনিসটা সলভ করতে পারবা। তো এই ম্যাথগুলো হচ্ছে এরকমই, তোমরা হচ্ছে একটু বাসায় ট্রাই করে দেখো। আচ্ছা, তোমরা যারা আগে পড়ো নাই আয়োডোমিতি বা আয়োডোমিটি, তোমাদের জন্য সাজেশন হচ্ছে, তোমাদের যেটা বললাম না দুইটা বিক্রিয়ার কথা, এই দুইটা বিক্রিয়া তোমরা সমতা করবা, সমতা করবা এবং ভালোভাবে এটা আত্মস্থ করবা। এবং নর্মাল টাইট্রেশনের রুল আছে না? যদি আমি বলতাম, তোমাকে এখানে বলতাম যে NaCl, মনে করো এখানে NOOH প্লাস মনে করো হচ্ছে HCl, এখানে কি উৎপন্ন হবে? এখানে NaCl প্লাস H2O উৎপন্ন হয়। এখান থেকে কি পাই বলতো? এখান থেকে আমরা পাই যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি কি পাই বলতো? 1 মোল সোডিয়াম ক্লোরাইড বা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল ACl বিক্রিয়া করে কি উৎপন্ন করে? 1 মোল NaCl, 1 মোল H2O। সো এই ধরনের রিলেশন গুলো বিল্ড আপ করলেই তুমি দেখবা সবগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? সো এটা এক্সক্লুসিভ কিছু না। জাস্ট আয়োডোমিথি মানে তোমার হচ্ছে তোমার এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে কি আছে? আয়োডিন হয় আছে, নাহলে আয়োডিন তুমি উৎপন্ন করতেছো, ঠিক আছে? আইদার টু অফ দিস, এটাই খালি পার্থক্য, ঠিক আছে? খুব বেশি কিছু না। সো তোমাদের যদি প্রবলেম থাকে, তোমরা হচ্ছে একটু বইটা দেখবো, বইয়ের মধ্যে দেখবা সলভ, এই ধরনের প্রবলেম সলভ করে আসে বেশ কয়েকটা, দেখে নিতে পারো। আচ্ছা, সো অম্ল ক্ষার টাইট্রেশন, ঠিক আছে? অম্ল ক্ষার টাইট্রেশন, সো আমরা খুব কমন টাইপের জিনিসপাতি এগুলা। সো কি বলছে? পাত্র 1 এ দ্রবণকে পাত্র B দ্রবণ দ্বারা টাইট্রেট করতে কোন ধরনের নির্দেশক উপযোগী? আচ্ছা, সো এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট চলে আসে। নির্দেশক, ঠিক আছে? আমরা একটু আগের পেজে চাই, আবার একটু আমাদের লেখা লাগবে, ঠিক আছে? আমরা একটু মুছে ফেলি। ঠিক আছে, তো আমরা দেখছিলাম নির্দেশক হচ্ছে দুই ধরনের। কয় ধরনের বলতো? নির্দেশক হচ্ছে দুই ধরনের। অম্লীয় নির্দেশক, অম্লীয় নির্দেশক, আর একটা কি বলতো তোমার? ক্ষারীয় নির্দেশক। অম্লীয় এক্সাম্পল কি বলতো? ফেনোফথ্যালিন। আর ক্ষারীয় এক্সাম্পল কি বলতো? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল ব্লু, এই ধরনের জিনিসপাতিগুলো। তো অম্লীয় নির্দেশকগুলো কখন কাজ করে? যদি তোমার মিশ্রণ, যদি মিশ্রণটা ক্ষারীয় হয়, যদি মিশ্রণটা ক্ষারীয় হয়, তাহলে কি বলতো তোমার? অম্লীয় নির্দেশক উপযোগী। আর যদি মিশ্রণটা অম্লীয় হয়, তাহলে তো কি বলতো তোমার? ক্ষারীয় নির্দেশক বেশি উপযোগী। তাহলে খেয়াল করতে, তাহলে কি করতে হবে বলতো? এখানে এ পাত্র আর বি পাত্রের দ্রবণ দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে বলতো? আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। সো এখান থেকে কি বলতো? H2C2 ওপরের
আমি ইয়া করতে পারবো। আর এখানে কি কেওএইচ আছে, এটা জাস্ট ভলিউম দেওয়া আছে, ভলিউম দেওয়া থাকলে হবে না, এটা একটা কনসেন্ট্রেশন দেওয়া লাগবে। ঠিক আছে, এখানে ধরে নিচ্ছি আমি, মনে করি এটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার ধরে নিচ্ছি। ঠিক আছে, সো এখানে দেখতে হবে যে এইটা যে বিক্রিয়া হবে, বিক্রিয়াটা কি হবে বলতো, এখানে KOH প্লাস H2CO4, এই বিক্রিয়া কি উৎপন্ন হবে, K2C2O4 প্লাস সরি H2O। তো কি দেখতে পাচ্ছি বলতো, যে 1 মোল H2C2O4 এর সাথে বিক্রিয়া করে কি বলতো 2 মোল KOH। সো এখান থেকে দেখতে হবে কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটা কি করতে বলতো, কোনটা এখানে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ কোনটা বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, কোনটা বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, আর কোনটা এক্সট্রা আছে, কোনটা এক্সট্রা আছে। যদি দেখো যে এই বিক্রিয়া শেষে পটাশিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা আছে, যদি দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড এক্সট্রা আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড কি বলতো একটা ক্ষার না, তাহলে দ্রবণটা কি হবে আলটিমেটলি একটা ক্ষারীয়। সো এখান থেকে হচ্ছে সেই ধরনের নির্দেশক কনসিডার করতে হবে। বুঝা গেছে? ও ও দাঁড়াও, আচ্ছা পরেরটাতে যাচ্ছি আমরা। পরেরটার মধ্যে কি বলছে বলতো, এখানে এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে উপযুক্ত নির্দেশক কোনটা হবে, একই কাহিনী, তোমাকে বের করতে হবে সালফিউরিক অ্যাসিড কত মোল আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল আছে, কত মোলকে কত মোল প্রশমিত করতেছে, কোনটা লিমিটিং নিয়ে যায়, যেটা লিমিটিং থাকবে সেটার অপোজিটটা তোমার কি হবে বলতো, তোমার পারফেক্ট নির্দেশক হিসেবে কাজ করবে। একই ধরনের ম্যাথ, একই ধরনের ম্যাথ এগুলা। দুটো এমসিকিউ চলে আসছে এখানে, তোমরা দেখতে পারো এখানে এমসিকিউ গুলা তোমরা হচ্ছে সলভ করলে করতে পারবে। আচ্ছা, সো নেক্সট চ্যাপ্টার, অধ্যায় 4, তড়িৎ রসায়ন, আমার দেখা লাগবে একটু। ঠিক আছে, সো হচ্ছে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 দেখে ফেলছি, ইম্পর্টেন্ট টপিক গুলো দেখে ফেলছি। চ্যাপ্টার 3 ইম্পর্টেন্ট টপিক গুলো কি বলতো, তোমার ঘনমাত্রা, মোলারিটি, এই জিনিসগুলা। তারপর তোমার কি বলতো জারণ বিজারণ টাইট্রেশন, বা তোমার হচ্ছে এই ধরনের হিসাব নিকাশ করে যে ম্যাথ গুলা, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। লাস্ট দেখছি কি বলতো আয়োডোমিতি, তুমি তার সবার লাস্টে তোমার হচ্ছে এই আহ যে অম্লক্ষার টাইট্রেশন, সেই জিনিসটা দিয়ে আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি কি বলতো নেক্সট চ্যাপ্টার, তড়িৎ রসায়নটা, তড়িৎ রসায়ন। সো ইম্পর্টেন্ট টপিক গুলো দেখি আমরা, যেগুলো পরীক্ষায় আসে। ফ্যারাডের সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তারপর কি বলতো তড়িৎ রাসায়নিক কোষ, তোমাকে কোষ দিবে, সেল বানাতে দিবে, বা দেখাবে সেটা কি স্বতঃস্ফূর্ত হবে কিনা, এই জিনিসগুলো বের করতে হবে। ইএমএফ, ইএমএফ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ইএমএফ কি বলতো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ইএমএফ থেকে তোমার কোষ বিভাগ বের করতে পারে, বা কোন পাত্রে রাখা যাবে কিনা, বা নাড়ানোর সমীকরণ, এই সবগুলো কি বলতো একই ঘরানার ম্যাথ, একই ঘরানার টপিক। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস এগুলো। জ্ঞানমূলক প্রশ্ন এখানে দু একটা দেওয়া আছে, দেখতে পারো। আর বাকিগুলো ইনশাল্লাহ তোমাদের হচ্ছে পিডিএফ ফরম্যাটে দিয়ে দিব, ইনশাল্লাহ পিডিএফ ফরম্যাটে তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। ফ্যারাডের সূত্র, ঠিক আছে, ফ্যারাডের সূত্র অনুসারে আমরা কি জানি বলতো, যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। অর্থাৎ কি, যদি আমি কিউ পরিমাণে কারেন্ট সাপ্লাই দিই বা কিউ পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই দিই, তখন সেটা তোমার কি বলতো তোমার কতটুকু জমা হবে তড়িৎ দ্বারে, অ্যানোডে যতটুকু জমা হবে বা ক্যাথোড কতটুকু ক্ষয় হবে, সেটার কি সমানুপাতিক। আর যত বেশি তোমার কারেন্ট যাবে বা যত বেশি তোমার হচ্ছে চার্জ যাবে, তত বেশি তোমার কি জমা হবে, আর যত কম যাবে তত কম তোমার এখানে জমা হবে বা ক্ষয় হবে। সো দেখি আমরা এই ধরনের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, যে উদ্দীপকের দ্রবণের মধ্যে যদি এতটুকু কারেন্ট সাপ্লাই করি, তাহলে তোমার বিশ্লেষণের পরে তোমার দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটা এখানে বের করতে হবে। ম্যাথ গুলো কেমনে করতে হবে বলতো, আমরা কি জানি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। তো এখান থেকে কি পাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। আর জেড এর ভ্যালু কি, জেড এর ভ্যালু হচ্ছে এম বাই এন এফ। আর কিউ এর ভ্যালু কি বলতো, কিউ এর ভ্যালু হচ্ছে আই টি। তো ডাব্লিউ পাই আমরা তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি বাই এন এফ। তুমি এখান থেকে দেখো তোমার কি দেওয়া আছে বলতো, দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি দেওয়া আছে। তারপর তোমার কি বলতো কারেন্টের ভ্যালু দেওয়া আছে, কতক্ষণ সময় ধরে চালানো হচ্ছে সেটা দেওয়া আছে। ঠিক আছে, তারপর তোমার এখানে জিঙ্ক সালফেট, ঠিক আছে, জিঙ্ক সালফেট যেমন দেওয়া আছে, তার মানে কি এখানে জিঙ্ক সালফেটের ক্ষেত্রে কেমন হবে, তোমার এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2++2 ইলেকট্রন, সুতরাং এখানে এন এর ভ্যালু কি হবে বলতো
2 হবে। আর এফ এ ভ্যালু তো আমরা জানি, এফ এ ভ্যালু কি বলতো 96500। সবগুলো বসা যায়, তোমার কি করতে হবে বলতো, ডাব্লিউ এর ভ্যালুটা পেয়ে যাবা। ডাব্লিউ মানে কি, কতটুকু ক্ষয় হয়েছে, কতটুকু এখানে বলতো ক্ষয় হয়েছে, বা কতটুকু তোমার হচ্ছে এখানে দ্রবণে চলে গেছে বা দ্রবণ থেকে পাত্রে চলে গেছে। সো তুমি হচ্ছে ইনিশিয়াল পরিমাণ থেকে এটা বাদ দিলে তোমার কি বলতো ফাইনাল পরিমাণটা পেয়ে যাবা। আর পরে হচ্ছে তোমার সি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি, এখানে বসা দিলে তোমার কি ফাইনাল ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবা। ফাইনাল ঘনমাত্রা কি করতে পারবা, তো বের করে ফেলতে পারবা। সো একই ধরনের ম্যাথ এখানে তোমার হচ্ছে কি করতে হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি এন এফ, এই ফর্মুলার মধ্যে ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউ বের করার পরে তোমার এখানে আবার কি বলতো, এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু সিভিএম দিয়ে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু সিভিএম দিয়ে ডাব্লিউ বের করবা। আর এখান থেকে ডাব্লিউ প্রাইম বের করবা, কতটুকু ক্ষয় হয়েছে, তো ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম, সেটা কি হবে তোমার বিশ্লেষণের পরে তোমার কতটুকু তোমার হচ্ছে অবশিষ্ট আছে, কতটুকু অবশিষ্ট আছে। এবং তারপরে সি ইজ ইকুয়াল টু তোমার কি বলতো ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম বাই এম, এই ফর্মুলা দ্বারা সি বা ফাইনাল ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবা। বুঝে গেছে? তো একই ধরনের ম্যাথ, একই ধরনের ম্যাথ, একই ধরনের ম্যাথ তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করে নিও, সবগুলোই বোর্ড প্রশ্ন, সবগুলোই বোর্ডে চলে আসছিল। তারপর যাচ্ছি তোমার কি বলতো তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। এইখানে দেখি আমরা অর্ধকোষের কনসেপ্টটা আছে। অর্ধকোষ কি জিনিস, অর্ধকোষ হচ্ছে খেয়াল করো এইখানে নিকেল, আর এখানে কি আছে বলতো আর্জেন্টাম বা সিলভার। সো যদি হচ্ছে আমরা উদ্দীপকের তড়িৎ দ্বয়কে কি করি, আমরা কোষ গঠন করি, তাহলে অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া আমাকে এখানে লিখতে হবে। এখন কোনটা অ্যানোড হবে, কোনটা ক্যাথোড হবে, সেটাকে আমরা ডিফাইন করতে হবে। কোনটা অ্যানোড হবে, কোনটা ক্যাথোড হবে, সেটা আমরা কিভাবে বের করবো, সেটা আমরা বের করবো হচ্ছে জারণ মান অনুসারে। ঠিক আছে, কি করবো বলতো, তোমার জারণ মান অনুসারে। যে এখানে যে গেস্টার লেখা আছে এটার মানে কি বলতো, এটা মানে হচ্ছে বিজারণ। ঠিক আছে, যদি কখনো দেখো যে এরকম আছে এ থেকে এ প্লাস, এটার মানে কি, এটার মানে হচ্ছে এ ছিল, এখান থেকে এ প্লাস প্লাস ইলেকট্রনে কনভার্ট হয়েছে, এটা কি ধরনের বিক্রিয়া বলতো, জারণ বিক্রিয়া। আর এখানে ই এ বাই এম প্লাস মানে কি বলতো, জারণ বিভব, এটা মানে কি বলতো, জারণ বিভব। আর যদি কোনো জায়গায় দেখো যে ই বি প্লাস বি, এটার মানে কি, এটার মানে হচ্ছে বি প্লাস ছিল, সেটা ইলেকট্রন গ্রহণ করছে, সে কনভার্ট হয়েছে কিসে বলতো, বিতে। তো এটার নাম কি বলতো, বিজারণ। এটার নাম কি বলতো, বিজারণ। সো এটার ভ্যালুটা কি হবে, বিজারণ বিভব। তো যার জারণ বিভব বেশি সে কি হবে বলতো, তোমার অ্যানোড হবে। যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড, এবং অপরজন কি হবে বলতো, ক্যাথোড হবে। যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড, এবং অপরজন হবে তোমার হচ্ছে ক্যাথোড। সো তাহলে খেয়াল করো এখানে জারণ বিভব কার বেশি, এটা যদি জারণ বিভব দেখি যে +0.18, আর এখানে মাইনাস মাইনাস 0.79, তাহলে অবশ্যই কি বলতো এখানে নিকেল হবে কি বলতো, জারণ, জারণ তড়িৎদ্বার হবে, জারণ অর্ধকোষ হবে। সো যদি আমি দেখি ফুল সেলটা লিখি, ফুল সেল ইকুয়েশনটা লিখি, যে এখানে নিকেল থেকে নিকেল 2+ কনভার্ট হবে, এবং এখানে Ag প্লাস থেকে তোমার হচ্ছে Ag তে কনভার্ট হবে। তো তুমি যদি কি বলতো অর্ধকোষ, অর্ধকোষ বিক্রিয়াটা কি হবে, অর্ধকোষ হচ্ছে নিকেল থেকে নিকেল 2+ প্লাস 2 ইলেকট্রন, আর এখানে হচ্ছে Ag প্লাস প্লাস ইলেকট্রন কনভার্ট হয়েছে কি বলতো Ag তে কনভার্ট হয়েছে। এবং কোষ বিক্রিয়া আলটিমেটলি কি বলতো, তোমার কি বলতো কোষ বিক্রিয়াটা। তুমি কি বুঝতে পারতেছো? কমেন্ট করে জানাও, তোমরা তো বলতেছো না কিছু এখন, তোমরা একটু কমেন্ট করে জানাও বুঝতে পারতেছো কিনা। আর আমি হচ্ছে একটু ফাস্ট যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, ক্লাস 1.5 ঘন্টা পাস হয়ে গেছে, তো বেশিক্ষণ ক্লাস করার কিন্তু মনোযোগ তোমাদের থাকে না, আর এখন সময় নেই এতভাবে ক্লাস করার। তোমাদের মোটামুটি একটু বুঝতে হবে, ওভারভিউ দিতে হবে, ওভারভিউটা নিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এখানে আরেকটা দেওয়া আছে, বসে উদ্দীপকের বিক্রিয়াটিতে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়াটা লিখতে হবে। সেখানে তোমার কোনো ধরনের ডাটা দেওয়া নেই, কোনো কিছু দেওয়া নাই, কোনো জারণ বিভব বিজারণ বিভব কিছুই দেওয়া নাই। তো তোমরা একটা কাজ করতে পারো, যে সিরিজটা আছে না, সিরিজ আছে না তোমাদের তড়িৎ রাসায়নিক সারণী, তো এই সারণীটা অনুসরণ করে তুমি বের করতে পারো যে কোনটা তোমার অ্যানোড হবে, কোনটা ক্যাথোড হবে। তো সারণী ইউজ করে এখানে বের করা যাবে। সো এখানে কি বলছে, অ্যালুমিনিয়াম পাত্রে সংগঠিত হচ্ছে কোষ বিক্রিয়াটা লিখতে হবে।
তো কোষ বিক্রিয়া কি হবে বলো তো? কোষ বিক্রিয়া এখানে কি কি আছে? তোমার অ্যালুমিনিয়াম আছে এবং ম্যাঙ্গানিজ আছে। তো ফার্স্ট অফ অল বের করতে হবে কোনটা অ্যানোড হবে এখানে, তারপর কোনটা ক্যাথোড হবে, তারপর সেটা দিয়ে তোমাকে কোষ বিক্রিয়াটা ফুলফিল করতে হবে। তারপর ইএমএফ এর ম্যাথ দেখি আমরা। ইএমএফ এর ম্যাথে কি আছে এখানে? অর্ধকোষ বিক্রিয়া কোষ বিক্রিয়া সমীকরণ সহ লিখতে হবে। তো এখানে অ্যাগেইন সেম সেম কাহিনী, তোমরা করতে পারবে। এখানে খুবই জিনিসপাতি এগুলো, খুবই সহজ এগুলো। কোষ সব লিখতে হবে এখানে। এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই দুটো কি দেওয়া আছে বলতো? তোমার বিজারণ হিসাব দেওয়া আছে। জারণ বিভবের ক্রম অনুসারে অথবা বিজারণ বিভবের ক্রম অনুসারে তোমরা হচ্ছে বের করতে পারো। তো এখানে অ্যানোড কোনটা হবে ক্যাথোড কোনটা হবে সেটা তোমরা বের করতে পারো। তো ওগুলো সব একই ধরনের ম্যাথ, সবগুলো কি বলতো? একই ধরনের ম্যাথ। আচ্ছা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট টাইপ, খুব বেশি বলতো ইম্পর্টেন্ট টাইপ। তো প্রশ্নটা কেমন হয় বলতো? মনে করো এমন দেয়, এই পাত্র হচ্ছে এ ধাতুর তৈরি, আর মনে করো ভিতরে একটা সলিউশন রাখা হয়েছে বি এর তৈরি। তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয় এখানে যদি এ পাত্রের মধ্যে বি রাখা হয় তাহলে কি পাত্রের ক্ষয় হবে কিনা, পাত্রের ক্ষয় হবে কিনা, হবে কিনা। যদি হবে কখন? যদি এ হচ্ছে একটা অ্যানোড হিসেবে কাজ করে। যদি এ অ্যানোড হিসেবে কাজ করে তখন কি হয় জানো? অ্যানোডে কি হয় জানো? অ্যানোডে তোমার হচ্ছে ক্ষয় হয়, আর ক্যাথোডে তোমার কি হয়? জমা হয়। সো যদি এমন হয় যে এ থেকে এ প্লাসে কনভার্ট হচ্ছে এবং বি প্লাস থেকে বিতে কনভার্ট হচ্ছে, যদি এই কোষ বিক্রিয়াটা ভ্যালিড হয়, যদি এই কোষ বিক্রিয়াটা সঠিক হয়, অর্থাৎ কি বলছি বলতো? অর্থাৎ এই কোষ বিক্রিয়ার ক্ষেত্রে ইএমএফ এর ভ্যালু 0 ভোল্টের থেকে বেশি হয়, তাহলে কি হবে বলতো? বলতে পারবো যে আমাদের পাত্রে রাখা যাবে না। তখন কি বলবো বলতো? পাত্রে রাখা যাবে না। তার কারণ কি? যদি ইএমএফ ভ্যালু 0 থেকে বেশি হয় তার মানে কি বলতো? এখানে এ অ্যানোড হিসেবে কাজ করতেছে আর বি ক্যাথোড হিসেবে কাজ করতেছে, আলটিমেটলি তোমার কি বলতো? পাত্রের ক্ষয় হবে। আর যদি হচ্ছে 0 থেকে ছোট হয় তার মানে কি ইএমএফ 0 নেগেটিভ, মানে কি এখানে বিক্রিয়াটা হবে না। বিক্রিয়াটা হওয়া না মানে কি পাত্রের মধ্যে রাখা যাবে। ঠিক আছে? তো এখানে এই ধরনের ম্যাথ আছে, তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করে দেখতে পারো। তারপর কি বলতো? নার্নস্টের সমীকরণ খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি তাপমাত্রা যদি হচ্ছে আইডিয়াল না হয়, নন আইডিয়াল হয়, সেক্ষেত্রে তোমরা কি বলতো ই এর ভ্যালুটা কিভাবে বের করতে পারো? E is equal to E naught minus R2 by NF into ln K। এখানে K মানে কি বলতো? তোমার রিয়াকশনের সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক। সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক কি জিনিস? মনে করো এখানে A প্লাস বি এর বিক্রিয়ায় সিডি উৎপন্ন হয়েছে, তো বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি হবে বলতো? সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি। তো এটাই কি হবে বলতো? এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক বসাই দিলেই তোমার কি বলতো নার্নর সমীকরণ অনুসারে কোনো নন আইডিয়াল টেম্পারেচারে, নন আইডিয়াল টেম্পারেচারে তোমার হচ্ছে কি বলতো এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। তো এখানে তোমার দেওয়া আছে দেখো, এক্সাম্পল দেখি আমরা। ই এম ওয়ান এম ওয়ান থেকে M1 2 পাসে কনভার্ট হয়েছে, এখানে M2 থেকে M2 পাসে কনভার্ট হয়েছে। আর এখানে তোমার কি বলতো সবগুলোর ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। তো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে রিয়াকশনটা লিখতে হবে, অ্যানোডের বিক্রিয়া লিখতে হবে, ক্যাথোডের বিক্রিয়া লিখতে হবে। ঠিক আছে? এবং তারপর হচ্ছে কি বলতো নার্নস সমীকরণ লিখে সবগুলা ইনফরমেশন গ্যাদার আপ করলেই তোমার এখানে ম্যাথটা হয়ে যাবে। তো এখানেও ঠিক সেম ধরনের ম্যাথ, ইএমএফ নির্ণয় করতে হবে, ইএমএফ নির্ণয় করতে হবে। আর কোন একটা কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কিনা, কোন উদ্দীপকের কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কিনা, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কিনা ডিপেন্ড করে কার উপরে? ইএমএফ এর ভ্যালুর উপরে, ইএমএফ এর ভ্যালুর উপরে। যদি ইএমএফ এর ভ্যালু তোমার 0 থেকে বেশি হয় তাহলে বলবো আমরা কি বলতো কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। আর যদি না হয় তাহলে বলবো কি বলতো স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না। আচ্ছা, সো হচ্ছে এখানে তোমার কিছু ধরনের একটু অ্যাড করে দিছে, মানে তোমার ঘনমাত্রা এত হইলে বাতিটির উজ্জ্বলতার পরিবর্তন হবে কিনা। উজ্জ্বলতার পরিবর্তন মানে কি বলতো তোমার? আমরা কি জানি বলতো যে ভি ইজ ইকুয়াল টু আই আর। তার মানে কি যত বেশি ভোল্টেজ বাড়বে তত বেশি তোমার কি হবে বলতো কারেন্ট যাবে, আর কারেন্ট বেশি গেলে মানে কি বলতো তোমার উজ্জ্বলতা বাড়বে। সো তোমাকে দেখতে হবে যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এখানে কি দেওয়া আছে বলতো? 0.2 মোল X2 প্লাস, 0.3 মোল Y প্লাস দেওয়া আছে। তো এই অবস্থায় এই কন্ডিশনে ইএমএফ এর ভ্যালু কত? এই কন্ডিশনে ইএমএফ এর ভ্যালু কত? আর যখন তোমার ওয়াই প্লাস এর ঘনমাত্রা এত হবে তখন ইএমএফ কত? যদি এই ইএমএফ থেকে ওই ইএমএফটা বেশি হয়ে যায় তাহলে তুমি কি বলবো বলতো? তোমার হচ্ছে উজ্জ্বলতা পরিবর্তন হবে, উজ্জ্বলতা বাড়বে বা কমবে কিছু একটা লিখে ফেলবো। বুঝা গেছে?
আচ্ছা, সো অ্যাগেইন স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, সেম কন্ডিশন, যদি ইএফ ভ্যালু 0 থেকে বেশি হয় তাহলে কি তোমার স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটবে। তো এখানে তোমার হচ্ছে রায়নস্ট সমীকরণ থেকে বের করতে হবে, রায়নস্ট সমীকরণ থেকে তুমি এগুলা বের করে ফেলতে হবে তড়িৎচালক বলের মান। সো বেসিক্যালি এই জিনিসগুলাই, ঠিক আছে। সো তোমার হচ্ছে এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলা সেগুলো কিন্তু হচ্ছে আমরা সলভ করে ফেললাম। তাহলে আমরা কি বললাম বলতো, ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে, ক্লাস শেষ করে দিচ্ছি। অনেক বড় ক্লাস হয়ে গেছে, তোমরা হয়তো বা অনেক ক্লান্ত হয়ে গেছে, তোমরা ক্লাস করা এতক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকা আসলেই কষ্টের, আই নো, বাট কিছু করার ছিল না আসলে, যেহেতু তোমাদের হচ্ছে সময় আসলে খুব বেশি নাই, আর এই যে চলতেছে, আর আমাদের একটু ফার্স্ট রিভিশন দেওয়া লাগবে। আর এই ক্লাসগুলো কিন্তু এমন না যে তোমাকে হচ্ছে সবকিছু পড়াবো আমি, সবকিছু পড়ানোর দরকার নাই, সময়ও নাই। সো যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট সেগুলো হচ্ছে আমি তোমাদের ওভারভিউ দিয়ে দিলাম। এমন কিন্তু না তোমাকে আমি অনেক কিছু শিখাইছি আজকে, তোমাদের কিন্তু তেমন কিছু শিখাই নাই, তোমাকে অল্প কিছু দেখাইছি, যে টেকনিক দেখাইছি, এক্সামে কেমনে অ্যান্সার করবা, কোনটা অ্যান্সার করলে ভালো হয় বা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো দেখাইছি। বাট তোমাকে কিন্তু নিজের পড়া বাসায় নিজেকে পড়তে হবে, তোমাকে কিন্তু নিজের পড়া নিজেকে বাসায় পড়তে হবে। সো তাহলে তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে বা তোমাদের কোনো কোয়েরি না থাকে, আমি কিন্তু ক্লাসটা শেষ করে দেবো। তোমাদের কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিন্তু আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। 1 মিনিটের মধ্যে হচ্ছে আমি হচ্ছে ক্লাসটা এন্ড করে দেবো, তোমার যদি কোনো প্রশ্ন না থাকে। আর ইনশাল্লাহ তোমরা সামনে খুব শীঘ্রই পিডিএফটা পেয়ে যাবা, পিডিএফ এর মধ্যে তোমরা হচ্ছে পাবা ইয়াগুলা, সিকিউ এবং এমসিকিউ গুলা, ইম্পর্টেন্ট যে ক খ আসবে সেগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ, কিছুদিন পরে ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, আচ্ছা, আশা করতেছি তোমাদের আর কারো কোনো প্রশ্ন নাই বা হচ্ছে কোনো কোয়েরিজ নাই। তাহলে হচ্ছে ক্লাসটা শেষ করে দিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ক্লাসে।